আমি স্বপ্নিল মুস্তাফি বিল্লাহ। আমি ইনস্ট্রাক্টর অ্যান্ড কো ফাউন্ডার বিজার্স একাডেমি এবং হ্যালো বিজার, এই দুইটা প্রতিষ্ঠানের আমি একজন বিজার্স একাডেমির একজন ইনস্ট্রাক্টর প্লাস কো ফাউন্ডার এবং হ্যালো বিজারের একজন কো ফাউন্ডার। আমি দীর্ঘ বেশ অনেকদিন ধরেই অ্যাকচুয়ালি হচ্ছে অনলাইন বিজনেস, তারপর সেলস গ্রোথ এসব বিষয় নিয়ে কাজ করে আসছি। সো আজকে চেষ্টা করব এই সেশনে আপনাদের ছোটখাটো কিছু প্রবলেম সলভ করতে। যদিও আমি ছোটখাটো বললাম, বাট এই প্রবলেমগুলো বেশ বড় প্রবলেম একজন অনলাইন ব্যবসায়ীর জন্য। সেটা হচ্ছে সেলস রিলেটেড যত প্রবলেম আছে এবং সেলস রিলেটেড যে বিষয়গুলো নিয়ে আপনারা সবচেয়ে বেশি সাফার করেন সেই প্রবলেমগুলো সলভ করার আমি এই সেশনে চেষ্টা করবো আপনাদের, ইনশাল্লাহ। সো যারা যুক্ত আছেন, নেক্সট যতটুকু অংশ সেশন হবে আমি মাঝে মাঝেই প্রশ্ন করার সুযোগ দিব। সবাই একটু খাতা কলম নিয়ে বসবেন, নোট এন্ড পেন নিয়ে বসবেন, যে প্রয়োজনীয় জিনিসগুলো নোট করে রাখতে পারেন এবং আপনার যখন যে প্রশ্নটা মাথায় আসে সেটা যেন ওই সময় লিখে রাখতে পারেন। আর যখন আমি হচ্ছে প্রশ্ন করার সুযোগ দিব তখন যেন প্রশ্নটা করতে পারেন। সো আমাদের শুরুর দিকেই আমি অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যে রেকর্ডেড সেশনটা দিয়েছিলাম, 4.5 ঘন্টার একটা রেকর্ডেড সেশন দেওয়া হয়েছিল। বলা হয়েছিল একটা নির্ধারিত সম্ভবত প্রথম কিছু অংশের পরেই বাকি পুরো অংশটা আপনাদের দেখতে বলা হয়েছিল। আমার ধারণা অনেকে দেখেছেন। সো যারা দেখেছেন বা যারা দেখেন, মানে পুরোটা হয়তো দেখতে পারেন নাই বা কমপ্লিট করতে পারেন নাই, আমি সবার জন্যই হচ্ছে কিছু অংশ, মেইন গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেটা সেলস এর সাথে একদম ডিরেক্ট রিলেভেন্ট, পুরো বিষয়টাই আপনার বিজনেস গ্রোথ, বিজনেসটাকে ব্র্যান্ড হিসেবে বিল্ড করা এবং আলটিমেটলি হচ্ছে সেলস মাল্টিপল টাইমস বাড়ানোর জন্য এই জিনিসের ক্লারিফিকেশন গুলো দরকার ছিল। বাট আমি এখানকার মেইন যে পার্ট গুলো, কি পার্টস গুলো হচ্ছে আমি জাস্ট একটু ডিসকাস করে দিব, যাতে আপনারা আবার একটু মনে করতে পারেন যে আপনারা কি শিখছিলেন। ঠিক আছে? সো অ্যাকচুয়ালি আমরা পুরো কোর্স জুড়ে 5টা প্রশ্নের হচ্ছে আমরা ক্লারিফিকেশনে গিয়েছিলাম। পুরো মানে এই 4.5 ঘন্টার কোর্সে আমরা NN5C ফ্রেমওয়ার্কের মাধ্যমে 5টা প্রশ্নের ক্লারিফিকেশনে গিয়েছিলাম। যে আমরা প্রথমেই দেখেন, আপনি যখন কোনো কিছু একটা বিক্রয় করতে যাবেন, প্রথমেই তো আপনাকে ডিটারমাইন করতে হবে যে আপনি কি বিক্রয় করবেন। এখন এখানেই আপনারা অনেকেই ভাবেন যে আমি তো জানি আমি কি বিক্রি করবো, আমি এটা বিক্রি করবো, ওটা বিক্রি করবো। বাট এখানে বেশ কিছু স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজি গুলো মানে ক্লিয়ারলি যদি আপনি ফলো না করতে পারেন এবং সঠিক প্রোডাক্টটা যদি আপনি চুজ করতে না পারেন, তাহলে আপনার জন্য বিজনেস করাটা সো মাচ ডিফিকাল্ট হয়ে যাবে। মানে ওই যে বলে না একটা কথা, যে বিসমিল্লাহ গলদ। বিসমিল্লাহ গলদ মানে বাগধারাটার হচ্ছে বাস্তবিক প্রয়োগ আপনি দেখতে পাবেন যদি হচ্ছে আপনি ভুল প্রোডাক্ট নিয়ে বিজনেস করা শুরু করেন। এবং সেখানে দেখানো হয়েছিল বেশ কিছু বিষয়, যে ডিমান্ড অ্যানালাইসিস করতে হয়, তারপরে হচ্ছে প্রফিট মার্জিন অ্যানালাইসিস করতে হয়, ইভেন আপনি নিজে সেটার জন্য ক্যাপাবল কিনা। দুনিয়াতে না মানে সব প্রোডাক্টই কম বেশি বিক্রি হচ্ছে। আপনি যে প্রোডাক্টের নামই বলবেন সেই প্রোডাক্টে আমি এমন না এমন একজনকে খুঁজে বের করতে পারবো যে ওই প্রোডাক্ট বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করছে। ঠিক আছে? বাট আপনি আসলে ওই প্রোডাক্টটা সেল করার জন্য ক্যাপাবল কিনা, ওই প্রোডাক্টটা সেল করতে যে পরিমাণ স্ট্র্যাটেজি অবলম্বন করা দরকার, বা সেটা সোর্সিং করে আনা, বা প্রফিট মার্জিনটা হাই রাখার জন্য যে প্রাইসে সোর্সিং করা বা ম্যানুফ্যাকচার করা প্রয়োজন, সেটা আপনার পক্ষে করা পসিবল কিনা। লাইক আমরা হচ্ছে ধরেন, লাইক আপনি কোন একটা প্রোডাক্ট চুজ করলেন, যে প্রোডাক্টটা দেখা গেল যে হচ্ছে আরেকজন আপনার পাশেই আপনি দেখছেন যে সে খুব ভালো করতেছে এই প্রোডাক্ট নিয়ে, আপনার কোন একটা ফ্রেন্ড খুব ভালো করতেছে এই প্রোডাক্ট নিয়ে, বাট আপনি শুরু করতে গিয়ে দেখলেন যে না, আপনি আসলে এটার সাথে অ্যালাইন করতে পারছেন না, কারণ ওই প্রোডাক্টের জন্য যে পরিমাণ নলেজ দরকার, ওই প্রোডাক্ট রিলেটেড বা ওটার সোর্সিং এর যে সোর্স গুলো আপনার জানা দরকার, সেগুলো কোনো কিছুই আপনি জানেন না। আলটিমেটলি আপনি দেখলেন যে আপনি যে কয় টাকা পেছনে ইনভেস্ট করছিলেন সেটাও লস হয়ে গেছে। সো প্রথমেই যদি আপনি আসলে সেলস বাড়াবেন বা সেলস পাবেন, এই বিষয়গুলো তখনই আসবে যখন আসলে আপনি প্রথমে সঠিক প্রোডাক্টটা চুজ করতে পারবেন। ঠিক আছে? এবং ওই কোর্সের মধ্যে, যে কোর্সটা আপনাদের দেওয়া হয়েছিল, তার মধ্যে কিন্তু কমপ্লিটলি এটা মোটামুটি একটা ভালো পরিমাণ গাইডলাইন দেওয়া হয়েছিল যে কোন কোন বিষয়গুলো সঠিকভাবে বিবেচনা করে তারপর আপনি প্রোডাক্টটা সিলেক্ট করবেন। তারপর আসলে হচ্ছে যে আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, সেই প্রোডাক্ট সিলেক্ট করার পরে আমাকে আগে বুঝতে হবে যে এই প্রোডাক্ট কারা কিনবে। এই প্রোডাক্ট মানে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যদি একটু চিন্তা করে দেখেন, যে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কোনো না কোনো সমস্যার সমাধান করে। আমরা কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রোডাক্ট কিনি না, আমরা আসলে একটু যে কোনো একটা সমস্যার সমাধান কিনি। লাইক আপনি একদম চিন্তা করেন, আজকে সকালে আপনি যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠার পরে আপনি প্রথম যে প্রোডাক্টটা ব্যবহার করেছেন, লাইক টুথপেস্ট, হ্যাঁ, প্রথম যে প্রোডাক্টটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি টুথপেস্ট, এই টুথপেস্টটাও কিন্তু একটা সমস্যার সমাধান করছে। আমার দাঁতকে সুস্থ রাখবে, দাঁত অসুস্থ হওয়ার যে সমস্যাটা বা দাঁতে প্রবলেম হওয়ার যে সমস্যাটা, সেই সমস্যাটা সমাধানটা কিন্তু টুথপেস্ট করছে। তার মানে হচ্ছে মানুষ কোনো ডিরেক্ট আসলে কোনো প্রোডাক্ট কিনে না, একটা সমস্যার সমাধান কিনে। এখন ওই সমস্যায় কারা আছে, কোন ধরনের মানুষ ওই সমস্যায় সবচেয়ে বেশি আছে, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এবং আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট যে লেভেলে, যে ক্লাসে, সেই অনুসারে কোন গ্রুপ অফ পিপল আপনার এই প্রোডাক্টটা কিনতে পারে, মানে আপনি কাদের কাছে বিক্রয় করার অ্যাপ্রোচ নিবেন, সেই জিনিসটা আপনাকে বুঝে তারপর যদি আপনি অ্যাপ্রোচ নেন, তারপর যদি আপনি বিক্রয় করার ট্রাই করেন, তাহলেই কেবলমাত্র আপনি বিক্রয় করতে পারবেন। কিন্তু সেটা না করে যদি আপনি জাস্ট র্যান্ডমলি ব্লাইন্ডলি হচ্ছে ট্রাই করতে থাকেন, যে আপনি লাইক আপনি ফিমেল ড্রেস নিয়ে কাজ করতেছেন, এখন আপনি মনে করতেছেন বাংলাদেশের যত ফিমেল আছে সবাই আপনার অডিয়েন্স বা সবাই আপনার টার্গেট কাস্টমার, এই কথা যে মনে করবে সে কখনোই বিজনেসে ভালো করতে পারবে না বা বিজনেস করতে পারবে না বা আলটিমেটলি ভালো পরিমাণ সেলস জেনারেট করতে পারবে না। তাহলে এখানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার বুঝতে হবে যে আপনার টার্গেট অডিয়েন্স কারা। ঠিক আছে? আপনার টার্গেট অডিয়েন্স কিন্তু সবাই না। বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষই কিন্তু আপনার টার্গেট কাস্টমার না। বা আপনি ফিমেল ড্রেস নিয়ে বিজনেস করতেছেন, তার মানে বাংলাদেশের সব নারীরাই আপনার ড্রেসের কাস্টমার, সেটা না। আপনি যে প্রাইস রেঞ্জের, যে ধরনের ড্রেস নিয়ে বিজনেস করতেছেন, সেই ধরনের ড্রেস
মানে কনজিউম করে বা ড্রেস নিতে চাই, এই টাইপের একটা গ্রুপ অফ পিপল আছে। সেই গ্রুপ অফ পিপলকে আপনাকে ভালোভাবে আইডেন্টিফাই করতে জানতে হবে, এবং আপনাদের দেখানো হয়েছিল কিভাবে আইসিপি ক্রিয়েট করে বা আইসিপি জিনিসটা কি সেটার মাধ্যমে কিভাবে হচ্ছে আপনার টার্গেট কাস্টমারদের আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনি জানেন আপনার প্রোডাক্ট কোনটা, আপনি জানেন আপনি কাদের কাছে বিক্রি করবেন, এরপরে কেন তারা আপনার কাছ থেকে কিনবে এই কথাটা আপনার বলতে পারতে হবে। এটা যতক্ষণ না আপনি বলতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছুই সেল করতে পারবেন না। লাইক বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে ভুলটা করি বা বেশিরভাগ অন্টারপ্রেনারদের যে ভুলটা করতে দেখি, একটা কথাই তারা বলে যে এই কেনর উত্তরে তারা একটা কথাই বলে যে তাদের প্রোডাক্ট ভালো তাই আপনারা কিনবেন। লাইক কেউ একজন একটা ড্রেস সেল করতেছে, সে বলে আমার প্রোডাক্ট ভালো, আমার প্রোডাক্ট অরিজিনাল। কেউ একজন কি বলে যে হচ্ছে মধু বিক্রি করতেছে, সেও বলে যে তার প্রোডাক্ট অরিজিনাল। কেউ একজন সরিষার তেল বিক্রি করতেছে, সেও বলে তার প্রোডাক্ট অরিজিনাল। আসলে কি দেখেন, কিছু ওয়ার্ড আছে এগুলো সবাই বলতে বলতে এমন করে ফেলছে যে এটা বললে আর তেমন একটা আলাদা কোনো কিছু ক্রিয়েট হয় না, কোনো বিশ্বাসযোগ্যতা ক্রিয়েট হয় না। হ্যাঁ, যে এটা বিক্রি করে সে তো বলবেই তারটা অরিজিনাল, সে তো বলবেই তারটা ভালো, তাই না? তো ওই জায়গাটা থেকে হচ্ছে আপনাকে এমন কিছু একটা বলতে হবে যেটা রিয়েলিস্টিক মনে হয়। আপনাকে এমন ভাবে অফারটা করতে হবে যে অফারটা অ্যাকচুয়ালি কাস্টমার বা আপনার যারা টার্গেট পিপল তাদের মনে হয় যে না, হ্যাঁ এটার জন্যই তো আমার এই প্রোডাক্টটা কেনা দরকার। হ্যাঁ, আমি তো এই প্রবলেমটার মধ্যেই ছিলাম, আর এটা তো আমার এই প্রোডাক্টটা তো এভাবেই হচ্ছে আমার এই প্রবলেমটা সলভ করে দিতে পারে, তাহলে তো আমার এই প্রোডাক্টটা কেনা উচিত। এইভাবে হচ্ছে আপনাকে সরি কেনর উত্তরটা দিতে হবে। আর সেটা যদি আপনি না পারেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনি বিজনেসে সেল আনতে পারবেন না। ঠিক আছে, আমি নেক্সট যে অংশগুলো দেখাবো সেগুলো প্র্যাকটিক্যাল অনেকগুলো স্টেপ দেখাবো সেল আনার জন্য, এবং সেলস না পাওয়ার বেশ কিছু কারণটা আমি দেখাবো, এবং সেলস এর একটা টেকনিক্যাল সিস্টেম নিয়েই মূলত আজকের এই সেশন। বাট এই যে কোর্স যেটা আপনারা করে আসছেন, সেই কোর্সের এই স্ট্র্যাটেজিক্যাল বিষয়গুলো যদি আপনি ঠিকভাবে ক্ল্যারিফাই করে না যাইতে পারেন তাহলে কিন্তু আপনার টেকনিক্যাল সিস্টেমও কাজে লাগবে না। লাইক ধরেন আপনার প্রোডাক্টের ভালোভাবে মার্কেটে ডিমান্ডই নেই, বা এমন একটা প্রোডাক্ট আপনি চুজ করছেন যেটা 2 বছর আগে একটা ডিমান্ড শেষ হয়ে গেছে, বা 2 বছর আগে বিজনেসম্যানরা এই প্রোডাক্ট সেল টেল করে এই মুক্তার তারও এই প্রোডাক্ট দরকার নাই। ঠিক আছে, আপনি এই প্রোডাক্টটা এখন যদি কয়েক হাজার ডলার ও এর পেছনে খরচ করেন, এটার পিছনে অ্যাডভার্টাইজিং এর পেছনে খরচ করেন, আপনি কিন্তু সেখান থেকে কোনো সেলস জেনারেট করতে পারবেন না। বরং আপনাকে এমন প্রোডাক্ট চুজ করতে হবে যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ডিমান্ড আছে এবং যে যে ক্রাইটেরিয়া গুলো দেখানো হয়েছিল সেগুলো সবকিছু ম্যাচ করে। ঠিক আছে, এরপর আমাদের সেগমেন্ট 4 এ বা C4 এ হচ্ছে আপনারা একটা প্রশ্নের উত্তর বের করেছিলেন যে কোথায় বিক্রি করবেন। ঠিক আছে, অর্থাৎ যেই প্রোডাক্টটা আপনি চুজ করেছেন, যে প্রোডাক্ট নিয়ে আপনি যে প্রোডাক্টের টার্গেট কাস্টমার বের করেছেন, কেন সেই টার্গেট কাস্টমার আপনার কাছে কিনবে সেটা বের করেছেন, সেই প্রোডাক্ট আপনি কোথায় বিক্রি করবেন, কোন কোন প্ল্যাটফর্মে বিক্রি করবেন, কোন কোন প্ল্যাটফর্ম ইউজ করবেন, সেই বিষয়গুলো আপনাদের দেখানো হয়েছিল। স্বাভাবিকভাবেই হচ্ছে একটা জিনিস আমরা বিক্রি করার অ্যাপ্রোচ নেই কোথায়, ধরেন বাস্তব অনলাইন বিজনেস বাদ দেন, বাস্তব বিজনেসের যদি কথা বলি, লাইক আমরা তো বাজারে গিয়েই হচ্ছে দোকান দেই বা শোরুম নেই, তাই না? আমরা তো একটা মেলায় গিয়েই হচ্ছে একটা স্টল নেই, তাই না? কেন? কারণ সেখানে মানুষ আসবে, অডিয়েন্স আসবে। অনলাইনের ক্ষেত্রে একই রকম, যে যে প্ল্যাটফর্মে আপনার অডিয়েন্স আছে, আপনি যে অডিয়েন্সদের টার্গেট করেছেন তারা যে যে প্ল্যাটফর্মে আছে, সেই প্ল্যাটফর্মে আপনার প্রেজেন্স ক্রিয়েট করতে হবে, সেখানেই আপনার একটা উপস্থিতি রাখতে হবে, সেখানেই আপনার প্রোডাক্ট শোকেস করতে হবে। সেটা করলেই আপনি বিক্রি করতে পারবেন। ফাইনালি হচ্ছে কিভাবে বিক্রি করবেন, অ্যাকচুয়ালি হচ্ছে আপনি আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা সেট করবেন এখানে, যে কিভাবে অ্যাকচুয়ালি আপনি প্রোডাক্টটা সেল করবেন। এবং এই কিভাবে উত্তরে বেশ বড় একটা অ্যানালাইসিস সেখানে করে দেখানো হয়েছিল। প্রচলিত যত ডিজিটাল মার্কেটিং এর পন্থা আছে বা ডিজিটাল মার্কেটিং এর ওয়ে আছে, সেগুলো একবারে অ্যানালাইসিস করে আপনাদের দেখানো হয়েছিল যে কোন দুইটা স্ট্র্যাটেজি, মানে আপনাকে একবারে হাতে ধরে শিখাই দেওয়া হয়েছিল যে আপনি কোনটা কোনটা করবেন। আপনি কি ইমেল মার্কেটিং ট্রাই করবেন, নাকি আপনি এসইও করবেন, নাকি আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং ট্রাই করবেন। আর আপনার জন্য ইনিশিয়ালি শুরু করার ক্ষেত্রে যখন আপনি শুরুর দিকে আছেন, তখন আপনার জন্য কোন জিনিসটা ভালো ওয়ার্ক করবে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে অ্যানালাইসিস করে দেখানো হয়েছিল। যারা রেকর্ডেড সেশনটা দেখেছেন, আমার ধারণা তারা সবাই এই অ্যানালাইসিসটা দেখেছেন। বাট তারপরে আমি জাস্ট ছোট্ট করে একটু অ্যানালাইসিসটা বুঝাই বলতেছি, যারা হয়তো ওখানে বুঝেন নাই বা কোনো প্রবলেম ছিল তাদের জন্য আমি বুঝাই বলতেছি। এখানে এই যে এই পাশে আমি জাস্ট মার্ক করে করে আপনাদের দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। একটু কানেক্টেড থাকবেন। ওকে, আচ্ছা, এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে মার্কেটিং এর স্ট্র্যাটেজি গুলা। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের মার্কেটিং এর স্ট্র্যাটেজি গুলা। আর এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে সেই স্ট্র্যাটেজি গুলা কেমন ওয়ার্ক করবে সেটার বেশ কিছু মাপকাঠি বা ক্রাইটেরিয়া। ঠিক আছে, তো এখানে বেশ কয়েকটা ক্রাইটেরিয়া আছে। ROI বিষয়টা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে আপনি যদি কোনো একটা জায়গায় 1 টাকা ইনভেস্ট করেন তাহলে সেখান থেকে আপনি কয় টাকা ফেরত পাবেন। ঠিক আছে, এটাকে বলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে ইনভেস্টমেন্টের এগেইনস্টে আপনার রিটার্নটা কি। আমি 1 টাকা ইনভেস্ট করলে আমার কি 2 টাকা আসবে, না 3 টাকা আসবে, না 1 টাকা আসবে, ঠিক আছে, নাকি 0.5 টাকা আসবে, সেই বিষয়টা। তারপর হচ্ছে ইফিসিয়েন্সি ইন বাংলাদেশ, মানে যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা সেটা বাংলাদেশে সেটার ইফিসিয়েন্সি কতটুকু। এমন অনেক মার্কেটিং স্ট্র্যাটেজি আছে যেগুলো বিদেশে খুব ভালো ওয়ার্ক করে, বাট আপনি বাংলাদেশে করতে আসবেন দেখবেন যে তেমন কোনো রেজাল্টই আপনি পাচ্ছেন না। ঠিক আছে, এরপর হচ্ছে ক্যাপাবিলিটি এসেট, একটা মার্কেটিং স্ট্র্যাটেজি খুব ভালো, কিন্তু আপনি একজন SME মানে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, মানে আপনি ছোট বা মাঝারি লেভেলের একজন ব্যবসায়ী। তো আপনার পক্ষে কি ওই মার্কেটিং স্ট্র্যাটেজিটা মানে কি বলবো যে হচ্ছে অ্যাভেল করা সম্ভব?
লাইক আপনি জানেন যে খুব বড় লেভেলের একজন সেলিব্রিটিকে যদি এন্ডোর্স করা হয় কোন একটা প্রোডাক্টের সাথে, সেটা ভালো সেল হবেই। আর আপনি কি বাংলাদেশের একজন সুপারস্টারকে এনে হচ্ছে সেটা ইনিশিয়ালি এন্ডোর্স করতে পারবেন? আপনার বিজনেসের কি সেই ক্যাপাবিলিটি আছে? সে বিষয়টাও বিবেচনা আছে। আর এরপর হচ্ছে সাস্টেনেবিলিটি। একটা মার্কেটিং করলাম, কিন্তু সেটার আসলে সাস্টেনেবিলিটি কতদিন, মানে সেটা কতদিন টিকবে, লাইক নাকি যে সময় করলাম শুধু ওই সময়ের জন্য, এরপর আর কোনো খোঁজ খবর থাকে না। সো ওভারঅল এসব ক্রাইটেরিয়া বিবেচনা করে হচ্ছে আমরা একটা অ্যানালাইসিস বের করেছিলাম। সেখানে আমরা যে মার্কেটিং এর কথা বলেছিলাম, পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে হচ্ছে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, এসব জায়গায় বুস্টিং, প্রমোশন বা অ্যাড ক্যাম্পেইন চালানো, যে বিষয়গুলো এগুলো এর মধ্যে পড়ে। তারপর এসইও, এটাকে বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে আমরা গুগলে যখন কিছু একটা সার্চ করি তখন দেখবেন যে কিছু ওয়েবসাইট প্রথম দিকে তোলা আছে, তার মানে তাদের ভালো এসইও করা আছে, ঠিক আছে। সো এটাও এক ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি। তারপর হচ্ছে ইমেইল মার্কেটিং, মানে ইমেইলের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয়। তারপর ইনফ্লুয়েন্সার মার্কেটিং, মানে ইনফ্লুয়েন্সার দিয়ে বা লাইক প্রমোটার, ব্র্যান্ড প্রমোটার, এদের দিয়ে যে মার্কেটিংটা করানো হয়। তারপর ইভেন্ট মার্কেটিং, বিভিন্ন মেলা বা মেলার আয়োজন করা বা বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা, এইভাবে যে মার্কেটিংটা করা হয়। এবং ফাইনালি হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, যেটা হচ্ছে কন্টেন্টের মাধ্যমে একটা নির্ধারিত স্ট্র্যাটেজি মেনটেন করে যে মার্কেটিং করা হয়, সেটাকে অ্যাকচুয়ালি হচ্ছে কন্টেন্ট মার্কেটিং বলে। এবং আমরা এখানে দেখছিলাম রিটার্ন অন ইনভেস্টমেন্ট এবং অন্যান্য সবকিছু বিবেচনা করে, বাংলাদেশের পার্সপেক্টিভ বিবেচনা করে, আপনি যে একজন ছোট এবং মাঝারি ব্যবসায়ী, এসব সব বিষয় বিবেচনা করে আমাদের সবচেয়ে বেশি ভালো স্কোর পাই যেটা, সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। এবং বর্তমান দুনিয়াতে সব বিজনেস, ছোট বড় সব বিজনেস, যে যত মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করুক না কেন, একটা মার্কেটিং স্ট্র্যাটেজি সবাই ফলো করে মোটামুটি, সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। অর্থাৎ কন্টেন্টের মাধ্যমে মার্কেটিং করার যে বিষয়টা, এটা সবাই করে। যত বড় ব্র্যান্ড বলেন আর যত ছোট ব্র্যান্ড বলেন, সবাই মোটামুটি এটা করে। দেখবেন, আমি জাস্ট একটা উদাহরণ দিই, আপনারা রিলেট করতে পারবেন। কিছুদিন আগেই একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে যেটা পুরো একবারে ভাইরাল হয়ে গিয়েছিল পুরো পৃথিবীতে একসাথে, সেটা হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স। এই যে প্রোডাক্টটা লঞ্চ হয়েছিল, এই প্রোডাক্টটা লঞ্চ যেদিন হয়, সেদিন লঞ্চ হওয়ার সাথে সাথে কিন্তু যেটা হয়, আইফোনে সবসময় এটা হয় যে আইফোন কোন একটা নতুন সিরিজ নিয়ে আসলেই, সেটা যখনই হচ্ছে মার্কেটে লঞ্চ করে, সাথে সাথে হচ্ছে মানে দেখা যায়, এটা এগুলা তারা দেখায়ও যে তাদের শোরুম গুলা বা তাদের যে আউটলেট গুলো রয়েছে তার সামনে হচ্ছে লাইক সকাল 10টায় হয়তো ওপেন হবে, ভোর 5টা থেকে হচ্ছে একটা লম্বা লাইন দাঁড়াই থাকে, আর ওপেন হওয়ার সাথে সাথে হচ্ছে স্টক আউট হয়ে যায়, ঠিক আছে। এরকম একটা বিষয় থাকে। এখন এই বিষয় কি এমনি এমনি ঘটে, মানে তারা লোক লাগায় হচ্ছে কিনে ফেলে? বিষয়টা আসলে এরকম না। তারা যেটা করে, বা আমরা এখনো এবারও যেটা দেখলাম, এদের এই আইফোন 17 প্রো ম্যাক্স আসার আগে থেকে তারা পুরো ওয়ার্ল্ডের কন্টেন্টের দুনিয়ায় তারা একটা ঝড় তুলে ফেলছে। বিভিন্ন রকমের কন্টেন্ট, বিভিন্ন ইনফ্লুয়েন্সার বলেন বা নিজেদের জায়গাগুলো থেকে বলেন, বিভিন্ন ভাবে হচ্ছে তারা এই আইফোন 17 প্রো ম্যাক্সে কি থাকতে পারে, কি কি ফিচার থাকতে পারে, এটা দুনিয়ার অন্যতম সেরা ফোন কেন, এইভাবে বিভিন্ন ভাবে হচ্ছে মানে কয়েক লক্ষ, আমার মনে হয় লক্ষ কম হয়ে যাবে, মিলিয়নের উপর কন্টেন্ট হচ্ছে এটা নিয়ে করা হয়েছিল। সো এত এত কন্টেন্ট মানুষের মধ্যে একটা ক্রেজিনেস তৈরি করছে, আর ওই ক্রেজিনেসটাই আলটিমেটলি হচ্ছে এই প্রোডাক্ট সেল করতে হেল্প করছে। এখন আপনি যখন ছোট ব্যবসায়ী, আপনার পক্ষে হয়তো আপনার প্রোডাক্ট লঞ্চের আগে এত এত ক্রেজিনেস তৈরি করা সম্ভব হবে না, বাট কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে অডিয়েন্সের মনে মানে মোটামুটি লেভেলের একটা ক্রেজিনেস তৈরি করা যায়, এবং এটা আলটিমেটলি একটা সাস্টেনেবলি হেল্প করে আপনার ব্র্যান্ডটাকে মানুষের মনের মধ্যে জায়গা করে রাখতে এবং আপনার প্রোডাক্ট সেল বাড়াইতে। সো এবং আমরা দেখেছিলাম যে এই কন্টেন্ট মার্কেটিংটাই হচ্ছে আমাদের মূল স্ট্র্যাটেজি প্রোডাক্ট সেল, মানে আমাদের বিজনেসের সেলস বাড়ানোর জন্য এবং আমাদের বিজনেসটাকে ওভারঅল টেনে নিয়ে যাওয়ার জন্য। এরপরে হচ্ছে আমরা সেটাকে, এই কন্টেন্ট মার্কেটিং এর যে স্ট্র্যাটেজি, এটাকে বুস্ট আপ করার জন্য, এটাকে আরো ভালোভাবে ওয়ার্ক করানোর জন্য আমরা সাথে পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে ইউজ করবো বলেছিলাম। অর্থাৎ আমরা একটা পিলার স্ট্র্যাটেজি ব্যবহার করব, একটা বুস্টার স্ট্র্যাটেজি ব্যবহার করবো। পিলার স্ট্র্যাটেজি মানে কি? একটা বিল্ডিং এর পিলার গুলো কি করে? পুরো বিল্ডিংটাকে ধরে রাখে, তাই না? তো পিলার স্ট্র্যাটেজি হচ্ছে যে স্ট্র্যাটেজিটা পুরো সিস্টেমটাকে ধরে রাখবে বা পুরো মানে আপনার বিজনেসের পুরো মার্কেটিং এর অবকাঠামোটাকে ধরে রাখবে, সেটা হচ্ছে আপনার পিলার স্ট্র্যাটেজি। আর আপনার বিজনেসের জন্য, একজন এসএমই ব্যবসায়ী হিসেবে আপনার বিজনেসের জন্য পিলার স্ট্র্যাটেজি হইতে পারে কন্টেন্ট মার্কেটিং। আর সেই কন্টেন্ট মার্কেটিংটা যেন আরো ভালোভাবে স্প্রেড হইতে পারে, সেটার জন্য বুস্টার স্ট্র্যাটেজি হিসেবে আপনি রাখবেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা সেটা। সো এটাই আলটিমেটলি হচ্ছে ওই যে রেকর্ডেড সেশনটা আপনারা দেখেছিলেন সেখানের মধ্যে হচ্ছে দেখানো হয়েছিল। এবং এছাড়াও দেখানো হয়েছিল একটা ফর্মুলা, যে ফর্মুলাটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা পাথওয়ে শো করে বা একটা পথ প্রদর্শন করে যে কিভাবে কন্টেন্ট থেকে আপনি কাস্টমার পর্যন্ত পৌঁছাই যেতে পারেন। আপনারা যে NN5C ফ্রেমওয়ার্ক যে হচ্ছে আপনারা ক্ল্যারিফাই করছিলেন, সেই NN5C ফ্রেমওয়ার্ক ক্ল্যারিফাই করার পরে সেই NN5C ফ্রেমওয়ার্কের যে ক্ল্যারিফিকেশন গুলো আপনারা পেয়েছিলেন, সেগুলোকে ইউজ করে কিভাবে আলটিমেটলি আপনি কাস্টমার পর্যন্ত চলে যেতে পারেন, আমরা সেখানে দেখছিলাম। আমি জাস্ট পুরো ডিসকাশনে যাচ্ছি না, জাস্ট আমি কি পার্টস গুলো অ্যাকচুয়ালি এক্সপ্লেইন করতেছি। সেটা হচ্ছে লাইক কন্টেন্টটা আপনারা ক্রিয়েট করবেন, কন্টেন্ট ক্রিয়েট করার প্রথমেই কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে আপনার জার্নিটা শুরু হবে, আপনার প্রোডাক্ট নিয়ে, আপনার বিজনেস নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবেন। সেখানে দেখানো হয়েছিল যে কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি তিনটা বিষয় বিবেচনা করবেন, C1, C2 আর C3। C1 মানে ছিল হচ্ছে আপনার কিউর বা যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করবেন সেটা, C2 মানে হচ্ছে আপনার কাস্টমার, C3 মানে হচ্ছে আপনার কমিটমেন্ট, মানে কাস্টমারদের প্রতি আপনার কমিটমেন্ট কি হবে। এই তিনটা জিনিসের সমন্বয়ে আপনি আসলে কন্টেন্ট ক্রিয়েট করবেন। সেই কন্টেন্টটা ডিস্ট্রিবিউট করবেন C4 এ, মানে আপনি যেই যেই চ্যানেলে, মানে যে প্ল্যাটফর্ম গুলোতে আপনি আপনি কন্টেন্ট গুলো দিবেন সেলস পাওয়ার জন্য, আলটিমেটলি সেখানে দিবেন। এবং সেখানেই ওই যে কমিউনিকেশন স্ট্র্যাটেজি গুলা, অর্থাৎ আপনার
যে পিলার স্ট্র্যাটেজি এবং বুস্টার স্ট্র্যাটেজি, এই দুইটাকে একত্রিত করে মানুষকে যখন আপনার কন্টেন্টে এনগেজ করে ফেলতে পারতেছেন, তখনই মানুষজন আপনার কাস্টমার হবে, তখনই মানুষজন আপনার কাছ থেকে কেনার জন্য উদ্বুদ্ধ হবে। সো এই যে ফর্মুলা এবং ফ্রেমওয়ার্ক আমরা দেখলাম, এই যে এই ক্লারিফিকেশন গুলো দেখলাম এবং একটা ফর্মুলা আমরা দেখলাম, এখন এটাকে বাস্তবে নিয়ে আসার জন্য, এই জিনিসটাকে, এই ফর্মুলা এবং ফ্রেমওয়ার্ককে বাস্তবায়ন করার জন্য, আলটিমেটলি কাস্টমার পাওয়ার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা টেকনিক্যাল সিস্টেম দরকার। যেহেতু কাজটা আমরা অনলাইনে করবো, আমরা অনলাইন বিজনেস করতে আসছি, আমি সব ক্লারিফিকেশন করলাম, আমি 5C ফ্রেমওয়ার্ক অনুসারে আমার প্রোডাক্ট ঠিকঠাক মতো সিলেক্ট করলাম, কাস্টমার কারা সেটা খুব ভালো একটা অ্যানালাইসিস বের করে আমি জানি আমার কাস্টমার কারা, আমার কমিটমেন্ট কি সেটা আমি জানি, আমি কোন কোন চ্যানেলে হচ্ছে আমি আমার প্রেজেন্স ক্রিয়েট করবো সেটাও আমি জানি, আমি কোন কমিউনিকেশন স্ট্র্যাটেজি করবো জানি। কিন্তু আমি এগুলো যে করবো সেটা করার জন্য তো আমার একটা অবকাঠামো লাগবে, একটা স্ট্রাকচার লাগবে। সেই স্ট্রাকচার বা সেই টেকনিক্যাল সিস্টেমটা নিয়ে আজকে মেইনলি সেশনটা হবে। আর সেটা করতে গিয়ে আমরা অ্যাকচুয়ালি দেখবো যে আমাদের সেলসে অ্যাকচুয়ালি কি কি প্রবলেম থাকে এবং সেলসের সেই প্রবলেম গুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমরা কিভাবে সলভ আউট করে ফেলতে পারি আমাদের এই টেকনিক্যাল সিস্টেমের মাধ্যমে, যদি আমরা আগের অংশটা ঠিকঠাক করে আসি। এখন আপনি যদি ভুল প্রোডাক্ট প্রথমেই সিলেক্ট করেন, মানে আপনি ওই ফ্রেমওয়ার্কের ক্লারিফিকেশনই ঠিকঠাক না করেন, আপনি ভুল প্রোডাক্ট সিলেক্ট করে বসে আছেন, ভুল টার্গেট অডিয়েন্সকে টার্গেট করে বসে আছেন, টার্গেট অডিয়েন্স বাদ দিয়ে প্রথমটাই আপনি ভুল করলেন, ভুল প্রোডাক্ট সিলেক্ট করে বসে আছেন, তাহলে এই টেকনিক্যাল সিস্টেম আপনার কাজে দিবে না। বাট যদি আপনি সঠিক একটা মানে পুরো ক্লারিফিকেশন করে তারপরে এই টেকনিক্যাল সিস্টেম মানে কি বলবো যে ইমপ্লিমেন্ট করার ট্রাই করেন, তাহলে ডেফিনেটলি আপনারা যে প্রবলেমে ভুগতেছেন, এখানে যে কয়জন মানুষ আছেন সেলস নিয়ে যে প্রবলেমে ভুগতেছেন সেটা সলভ আউট হবে। কেন এটা আমি বলছি? এটা যে শুধুমাত্র আপনি নতুন ভাবে করতে যাবেন এটা না, জগতের আপনার আগে হাজার হাজার লাখ লাখ বিজনেস এই মডেল ব্যবহার করে এইভাবে হচ্ছে তারা তাদের বিজনেস ডেভেলপ করছে। সো এটা একটা প্রুভেন মডেল। সো সেই প্রুভেন মডেলটাও আপনি ইউজ করে আপনি আপনার বিজনেসে সেলস বাড়াইতে পারেন, আপনি আপনার বিজনেসে সেলস না পাওয়ার সমস্যাটার সমাধান করতে পারেন। সো আমরা মেইনলি টেকনিক্যাল সিস্টেম নিয়ে এই সেশনের মধ্যে কথা বলবো। সো দেখা যাক এই টেকনিক্যাল সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। তার আগে আমি জাস্ট আপনারা যেন ভালোভাবে রিলেট করতে পারেন সেটার জন্য আপনারা যেই প্রবলেম গুলো, মানে যারা অলরেডি বিজনেস করতেছেন, যারা শুরু করেন নাই তারা হয়তো এখনো ফেস করেন নাই, বাট শুরু করলেই ফেস করবেন, বাট যারা শুরু করছেন তারা অলরেডি যে প্রবলেম গুলো সবচেয়ে বেশি ফেস করেন, আমি জাস্ট সেই প্রবলেম গুলো একটা গ্ল্যান্সে একটু দেখানোর ট্রাই করতেছি। বেশিরভাগেরই কমন একটা মানে অভিযোগ থাকে যে কাস্টমার ইনবক্সে প্রাইস জেনে চলে যায়, অর্ডার করে না। মানে কিছুক্ষণ চ্যাট করছে, জিজ্ঞেস করছে যে প্রাইস কত, আপনি প্রাইস বলছেন আর নাই, প্রাইস বলছেন নাই। এরপর অনেকে আবার বলে যে হচ্ছে না, প্রাইস শোনার পরে বলে কি অন্য আরেকজন তো আরো কমে দিচ্ছে, আপনি এটাতে কেন বিক্রি করতেছেন, আমি আপনার কাছে কিনবো অন্য জায়গা থেকে কিনবো। এরকম অনেক কাস্টমার আছে যারা ডিরেক্ট এটা বলে যায়। তারপর অনেকে বলে যে হচ্ছে না, আমার যখনই আমি অ্যাড রান করি অর সেলস করার ট্রাই করি প্রচুর মেসেজ আসে, বাট কোনো অর্ডার হয় না। ঠিক আছে, এরপর সেলস কোনোভাবেই বাড়াতে পারছেন না বা কিভাবে করবেন সেটাই বুঝতে পারছেন না, সেইটা তো মানে আপনি হয়তো এখনো টেকনিক্যাল অ্যাপ্রোচ গুলো ঠিকঠাক ভাবে নেনই নেই, বাট আপনি বুঝতেই পারছেন না কি করবেন না করবেন, কিভাবে সিস্টেম ডেভেলপ করবেন। তো সবাই আসলে যার যে প্রবলেমটাই থাক, আপনার 1 নাম্বার প্রবলেম থাক, 2 নাম্বার থাক বা 3 নাম্বার থাক, যেই প্রবলেমই থাক, সেশনের পরবর্তী অংশে এই প্রবলেম গুলো সলভ করার আমি চেষ্টা করবো এবং ডেফিনেটলি আপনি এগুলোর সলিউশন পাবেন। যারা একদম এখন থেকে শুরু করে সেশনটার বাকি অংশ মানে পুরো মনোযোগ দিয়ে যারা কন্টিনিউ করবেন, তারা ডেফিনেটলি এই প্রবলেম গুলো, আপনার এই সেলস নিয়ে যে যে প্রবলেম গুলো আছে সেগুলোর সলিউশন ইনশাল্লাহ পাবেন। সো আমরা পরবর্তী অংশে এগুলো সলভ করার ট্রাই করি, যেটা আমরা বলেছিলাম যে আমরা টেকনিক্যাল সিস্টেমের মাধ্যমে কিভাবে সেলস এনশিওর করা যায়, কিভাবে এই প্রবলেম গুলো সলিউশন করা যায় সেটা আমরা দেখবো। সো এখন আমরা প্রথমেই একটা টেকনিক্যাল সিস্টেম মানে কি, মানে টেকনিক্যাল যে প্ল্যাটফর্ম গুলো আছে বা ডিজিটাল মিডিয়ায় যেখানে যেখানে প্ল্যাটফর্ম গুলো আছে, সেই প্ল্যাটফর্ম গুলোতে আপনি কোথায় কোথায় আপনার বিজনেসের জন্য প্রেজেন্স ক্রিয়েট করবেন, কোন কোন জায়গায় আপনি আপনার বিজনেসের একটা শোকেস তৈরি করবেন, বা আমরা যদি মানে ট্রেডিশনাল ওয়ের সাথে মিলিয়ে বলি শোরুম তৈরি করবেন, সেটা আপনার প্রথম বুঝতে হবে। আপনি যখন কোনো একটা বিজনেস করতে যান, যদি আমরা এইসব এই বর্তমান যুগের এই ডিজিটাল বিজনেস বা অনলাইন বিজনেসের কথা বাদও দিই, আগের হিসাবও যদি করি, একজন যখন বিজনেস করার চিন্তা করতো, সেটা যদি প্রোডাক্টের বিজনেস হয় তাহলে প্রথম তার মাথায় আসলো যে সে তার দোকান বা শোরুমটা কোথায় দিবে, কোন জায়গায় দিবে। ঠিক আছে, সেই জিনিস বিবেচনায় আনতো। তারপর আসতো যে হচ্ছে লাইক কেউ যদি সার্ভিস বিজনেস করে তাহলে তার অফিসটা কোথায় হবে, এটাই তো বিষয়। কারণ মানুষের সামনে তো আগে নিজের একটা সাইনবোর্ড থাকতে হবে, তাহলে সেই সাইনবোর্ডটা হবে কোথায়? তো আপনি যখন ডিজিটাল বিজনেস করতে আসছেন এবং আপনি যখন বাংলাদেশের একজন ব্যবসায়ী, তো কমনলি কয়েকটা প্ল্যাটফর্ম আছে, যেই প্ল্যাটফর্ম গুলোতে আপনার একটা শোকেস থাকা দরকার, যেই প্ল্যাটফর্ম গুলোতে আপনার একটা ভিজিবিলিটি থাকা দরকার। ঠিক আছে, যেই প্ল্যাটফর্ম গুলোতে আপনার ভিজিবিলিটি থাকা দরকার, সেই প্ল্যাটফর্ম গুলো আমি এখানে কথা বলতেছি। নাম্বার 1 ফেসবুক। কেন? কারণ আমরা সবাই জানি বাংলাদেশের মানে একটা বৃহৎ অংশ ইন্টারনেট ইউজার ফেসবুক ইউজ করে। সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে বেশিরভাগ ইউজারই ফেসবুককে মনে করে। সো ওই জায়গা থেকে স্বাভাবিকভাবে আপনি যে বিজনেসই করেন না কেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, বাংলাদেশে বিজনেস করার ক্ষেত্রে মাস্ট হচ্ছে আপনার ফেসবুকে একটা, যেটাকে প্রেজেন্স ক্রিয়েটের ক্ষেত্রে একটা ফেসবুক বিজনেস পেজ আপনার থাকা উচিত। ঠিক আছে, তো আমি এখন প্রাথমিক অবস্থায় বেসিক কথাগুলো বলে নিচ্ছি, তারপর ডিটেলসে আমি এগুলো নিয়ে কথা বলবো কেমনি কি করতে হবে না হবে। এরপর ইউটিউবও খুব ইম্পর্টেন্ট এবং খুব মানে কাজে দেওয়ার মতো একটা প্ল্যাটফর্ম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাকে ইগনোর করি।
বিষয়টা আমি একটু বোঝাই বলি। দেখেন, আমার লাইক হচ্ছে এরকম, আমি আমার ক্ষেত্রে বলি, আমি যখন আমার মনে আছে আমি যখন আমার অফিস সেট আপের জন্য হচ্ছে আমি আমার প্রোডাক্ট আমার ফার্নিচার গুলো খুঁজতেছিলাম, তখন আমি প্রথম যে জায়গায় সার্চ দেই সেটা ছিল ইউটিউব। আমার অফিসের চেয়ার টেবিল এইসব বিষয়, কার্টেন, ইভেন অফিস কার্টেন, এভরিথিং নিয়ে আমি হচ্ছে আমি সার্চ দেই হচ্ছে ইউটিউবে, এবং সেখান থেকে আমি অনেক ডেটা পাই। আমি আমি ওই বিজনেস গুলোর সাথে আমি কমিউনিকেট করি। দেখেন, যে বিজনেস গুলোর সাথে আমি কমিউনিকেট করি এরা কিন্তু ইউটিউবে কোনো অ্যাড দেয় নাই, কিচ্ছু করে নাই, শুধু একটা কাজই করছিল। ইউটিউবে তাদের একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলে তারা তাদের প্রোডাক্ট নিয়ে সুন্দর করে ভিডিও বানাই রাখছিল। আর আমি যখন মানে আমি এমনও ভিডিও দেখছি যেগুলো 2 বছর আগে, 3 বছর আগে, বা এমনও আছে যে 1 বছর আগে, এরকম মানে মোটামুটি বেশ আগের ভিডিও। বাট সেই ভিডিওগুলো থেকে দেখে আমার যখন তাদের প্রোডাক্ট পছন্দ হয়েছে, আমি কিন্তু তাদের সাথে কমিউনিকেট করছি। তার কিন্তু এখানে কোনো অ্যাড বাজেট ছিল না, তার কিন্তু কোনো বিজ্ঞাপনে টাকা খরচ করতে হয় না, সে জাস্ট প্রেজেন্ট ক্রিয়েট করে সেখানে হচ্ছে তার বিজনেসের একটা জাস্ট মানে কিছু ইনফরমেশন দিয়ে রাখছে ভিডিওতে, কন্টেন্টে, সেখান থেকে আমি তার কাছে গেছি। সো ইউটিউব একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, আপনি যে বিজনেসই করেন না কেন আপনার বিজনেসের প্রোডাক্ট গুলো খুব সুন্দরভাবে শো করার জন্য। এবং এখানে এটা যে শুধু শো করা হয় সেটা না, বিজনেসের একটা অথরিটি বিল্ড হয় এখানে, ঠিক আছে। এরপর আসে হচ্ছে ইনস্টাগ্রাম। এটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে মোটামুটি বাংলাদেশের ক্ষেত্রে বা পুরো পৃথিবীতেই মানে বেশ যদি একটা প্ল্যাটফর্ম, এবং এখানে আসলে অ্যাস্থেটিক, স্টাইলিশ এবং খুব ভালো ভালো সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে শোকেস হয়। এবং মানুষ মানে যারাই হচ্ছে এটা অ্যাকচুয়ালি সব বিজনেসের ক্ষেত্রে যে ইনস্টাগ্রামে প্রেজেন্স ক্রিয়েট করতে হয় সেটা না, বাট মোটামুটি অনেকগুলো বিজনেসের ক্ষেত্রে ইনস্টাগ্রামে প্রেজেন্স ক্রিয়েট করে সেখান থেকে বেশ ভালো আউটপুট পাওয়া যায়, এবং গ্লোবালি এটা বেশ ভালো ওয়ার্ক করে। যেমন পৃথিবীর অনেক দেশে আছে ফেসবুকের চেয়ে একটা বড় অংশ মানুষ হচ্ছে ইনস্টাগ্রামে ব্যয় করে, ঠিক আছে। তো ওই জায়গা থেকে বিশেষ করে আমি যদি একটু ভেঙেও বলি, ড্রেস, কসমেটিক্স, তারপরে বিউটি আইটেমস, এই প্রোডাক্ট গুলোর বিজনেসের ক্ষেত্রে ইনস্টাগ্রামে প্রেজেন্স থাকাটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং ইয়াং জেনারেশনকে যারা টার্গেট করেন, ইয়াং জেনারেশন একটা বড় অংশ ইনস্টাগ্রামে থাকে। তো ইনস্টাগ্রামে তাদের একটা প্রেজেন্স থাকা উচিত। তারপর আসে টিকটক। এটা আসলে কি একটা প্যারালাল সোশ্যাল মিডিয়া ইউনিভার্স বলা যায়। মানে ফেসবুক আছে একটা মানুষের, সেই ইউটিউবও ব্রাউজ করে, বাট সে পাশাপাশি দেখা যায় দিনের একটা অংশ টিকটকে ব্যয় করে। বিশেষ করে টিনেজার যারা, ইয়াংস্টার যারা, বা মিলেনিয়ালরাও হচ্ছে টিকটকে হচ্ছে থাকে। এবং টিকটকে ইভেন আমি এখন মানে এখনকার রিসেন্ট ট্রেন্ড অ্যানালাইসিস যেটা বলে, ইভেন যাদের বয়স 40-এর উপরে, সেটা নারী হোক অথবা পুরুষ হোক, যাদের বয়স 40-এর উপরে এদের একটা বড় অংশ মানে দিনের মোটামুটি, কারণ এদের হাতে তো মোটামুটি অবসর সময় থাকে, একটা বড় অংশ দিনের একটা বড় সময় টিকটকে ব্যয় করে। জাস্ট টিকটক তো আসলে ছোট কন্টেন্টের একটা প্ল্যাটফর্ম, যদিও সেখানে বড় কন্টেন্ট দেওয়া যায়, বাট ছোট কন্টেন্টে এখানে সবচেয়ে বেশি দেখা হয়। সো জাস্ট একটু স্ক্রল করতে থাকে, দেখতে থাকে। সো আপনি যখন বিজনেস করতে আসবেন, আপনার মেইন প্রায়োরিটি হবে যেখানেই মানুষ আছে সেখানেই আপনার প্রেজেন্স থাকতে হবে। সো এছাড়াও আরো অনেক প্ল্যাটফর্ম আছে, আপনাদের ওই সেশনের মধ্যে দেখানো হয়েছিল, রেকর্ডেড কোর্সে আপনারা দেখতে পেয়েছিলেন। বাট কমনলি আমি যদি বলি, এই 4টা প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে এই 4টা প্ল্যাটফর্মে আপনার প্রেজেন্স ক্রিয়েট করতেই হবে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ওয়েবসাইট। এটা নিয়েও আমি ডিটেলসে কথা বলবো। ওয়েবসাইটে আসলে আপনার আলাদা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না, ওয়েবসাইটে বরং হচ্ছে আপনি, এটা একদমই আপনার নিজস্ব। মানে উপরে যেই কয়টা দেখছিলেন এটা কিন্তু আরেকজনের, ফেসবুক আপনার না, ফেসবুক আরেকজনের, আপনি ওখানে একটা পেজ ক্রিয়েট করতেছেন। কালকে যদি আপনি ফেসবুক পেজে কোনো একটা এমন কোনো একটা পোস্ট দেন যেটা ফেসবুক অথরিটির বা তার কমিউনিটি স্ট্যান্ডার্ডের সাথে যায় না, সে আপনার পেজটাও ভ্যানিশ করে দিতে পারে বা ওই পোস্টটা রিমুভ করে দিতে পারে। বাট ওয়েবসাইট এমন, এটা কমপ্লিটলি আপনার, আপনি এখানে যাই করবেন এখানে আপনাকে বলার মতো কেউ নাই, ঠিক আছে। তার মানে এটা না যে আপনি যা খুশি তাই করবেন, আপনার বিজনেসের জন্য যা যা প্রয়োজন সবকিছুই আপনি এখানে করতে পারেন, ঠিক আছে। এবং এটা বিজনেসের ক্ষেত্রে অনেক অনেক হেল্প করে। কিভাবে কি করে আমি ওভারঅল ডিটেলসে একদম প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো দেখাবো। সো টেনশন করার কোনো কারণ নাই, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। প্রথমে আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে যেহেতু ফেসবুক সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি ফেসবুক নিয়েই প্রথমে কথা বলবো। ফেসবুক নিয়ে আমি কিছু জিনিস একটু ডিটেলসে আলোচনা করবো। সো এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি, আমি বললাম যে হচ্ছে আপনাকে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে হবে, বা অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো বললাম সেখানে আপনাকে প্রেজেন্স ক্রিয়েট করতে হবে। আপনি শুধুমাত্র ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করাটাই কিন্তু আপনার জন্য যথেষ্ট না। আপনি যদি অনলাইনে বিজনেস করতে আসেন এবং আপনি যদি মনে করেন যে হচ্ছে আপনি আপনার বিজনেসটা বিল্ড করবেন, এখানে ভালো কিছু করবেন বা সেলসটা জেনারেট করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার শুধুমাত্র এটা যথেষ্ট না যে আপনি শুধুমাত্র একটা পেজ ক্রিয়েট করলেন, ঠিক আছে। জিনিসটা অনেকটা এরকম, আমি একদম ব্যাখ্যা করে দেখাবো যে অফলাইন বিজনেসের সাথে আপনি রিলেভেন্ট করতে পারেন। একটা দোকান আপনি যখন বা একটা শোরুম আপনি যখন ওপেন করেন, শোরুমটা ওপেন করার আগে যখন আপনার ইন্টেরিয়র রিলেটেড বা একটু সাজানো গোছানো বেশ কিছু বিষয় থাকে, প্রোডাক্ট তোলার বেশ কিছু বিষয় থাকে, এখানেও প্রায় একই রকম বেশ কিছু বিষয় আছে। সেগুলো কমপ্লিট না করে আপনার সামনের দিকে অ্যাপ্রোচ নেওয়া ঠিক হবে না। দ্যাট মিনস হচ্ছে আপনার ফেসবুকে একটা প্রফেশনাল প্রেজেন্স আপনার ক্রিয়েট করতে হবে। শুধুমাত্র প্রেজেন্স ক্রিয়েশনটা যথেষ্ট না, আপনাকে প্রফেশনাল প্রেজেন্স এখানে ক্রিয়েট করা লাগবে। সো সেই জিনিসটা কেন, আসলে এটা বাস্তবে কিভাবে ওয়ার্ক করে সেটা বোঝানোর জন্য আমি জাস্ট আপনাদেরকে 2টা ছবি দেখাচ্ছি। একটা আমরা ধরলাম এই রেস্টুরেন্টের নাম রেস্টুরেন্ট এ, আর এটার নাম হচ্ছে রেস্টুরেন্ট বি। 2টা রেস্টুরেন্টের দিকে সবাই একটু তাকান, তাই না? সবাই একটু 2টা রেস্টুরেন্টের দিকেই তাকান। ধরেন বাজেট মোটামুটি একই রকম, বাট আপনি কোন রেস্টুরেন্টটা চুজ করবেন?
সবাই একটু মাইক্রোফোন আনমিউট করে এখন একটু কথা বলেন। মাঝে মধ্যে কথা না বললে মানে অনলাইন সেশন তো বুঝাই যায় না যে কেউ কানেক্টেড আছেন কি নাই, কারণ আমি যখন স্ক্রিন শেয়ার করি পার্টিসিপেন্টদের আমি দেখতে পাই না। সো একটু মাইক্রোফোন আনমিউট করে বলেন আপনার বাজেট একই রকম, আপনি রেস্টুরেন্ট এ চুজ করবেন না রেস্টুরেন্ট বি চুজ করবেন? রেস্টুরেন্ট এ ভাইয়া। রেস্টুরেন্ট এ। আমার মনে হয় না যে কেউ বি চুজ করতে যাবে, ঠিক আছে? খুব স্বাভাবিক, খুব স্বাভাবিকভাবেই আমরা প্রথমে দর্শনদারি তারপর গুণ বিচারি। আমি যদি না জানি যে এটার খাবার কোয়ালিটি কেমন আর এটার খাবার কোয়ালিটি কেমন, আমি এখন কোয়ালিটি জানি না, বাট আমি জাস্ট বাইরে থেকে দেখে আমি বিবেচনা করব যে আমি কোন রেস্টুরেন্টে যাব। আপনার বিজনেস পেজের ক্ষেত্রেও একই রকম। আপনি যেমন এখানে রেস্টুরেন্ট এ চুজ করতেছেন এই দুইটা রেস্টুরেন্টের মধ্য থেকে, আপনার বিজনেস পেজের ক্ষেত্রে একই রকম। আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন, সেই প্রোডাক্ট নিয়ে আপনার মতো আরো অনেকে বিজনেস করছে, আপনার মতো আরো অনেকে একই প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে। এখন ইনিশিয়ালি একজন কাস্টমার লাইক আপনি এখানে কে যেন কি একটা প্রোডাক্টের কথা বললেন, থ্রি পিস সেটা আপনি থ্রি পিস নিয়ে কাজ করতেছেন। এখন লাইক আমি আপনার একজন অডিয়েন্স, এখন কেউ একজন আপনার যখন অডিয়েন্স, সে যখন আপনার কাছ থেকে এখনো ওই প্রোডাক্টটা কিনে নাই, ততক্ষণ পর্যন্ত সে জানে না যে আপনার প্রোডাক্ট কোয়ালিটি কেমন। আপনি যতই বলেন যে না আমার কোয়ালিটি ভালো, আমার কোয়ালিটি ভালো, সেটা কি আপনি মানে তাকে শুধু এটুকু বলে বিশ্বাস করাইতে পারবেন যে আপনার কোয়ালিটি ভালো? আপনার প্রেজেন্টেশনটা যদি এমন হয় যে না বিশ্বাস করতে বাধ্য যে আপনার কোয়ালিটি ভালো হইতে পারে, তখন জিনিসটা হচ্ছে একটা মানে কি বলবো যে হচ্ছে একটা লাইনে যাবে। যেমন ধরেন আমরা যখন কোনো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনি, তখন কি হয় যে আমি মোটামুটি মানে শিওর থাকি যে না প্রোডাক্টটা ভালো হবে। কিন্তু যখন একটা ব্র্যান্ডের অন্য একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা কিনি যেটা নামই কোনোদিন শুনি নাই, ওদের হয়তো প্রোডাক্টটা ভালো, কিন্তু আমি ইউজ শুরু করার আগ পর্যন্ত একটা ডাউটের মধ্যে থাকি, একটা ডাউট থাকে যে কেমন হবে, ভালো নাও হইতে পারে, ঠিক আছে? সো এখানেই প্রেজেন্টেশন যত ভালো হবে, আপনি এটা জোর করে বলার প্রয়োজনই নাই যে আপনার প্রোডাক্ট ভালো, এটা জোর করে বলার প্রয়োজন নেই। আপনার প্রেজেন্টেশনই বলে দিবে যে আপনার প্রোডাক্ট কেমন। তারপর হ্যাঁ অবশ্যই আপনার প্রোডাক্ট কোয়ালিটি ভালো রাখতে হবে, না হলে তো মানুষ আবার ইউজ করার পরে যদি খারাপ পায় তাহলে তখন আর প্রেজেন্টেশন কাজে লাগবে না, তখন বরং আপনাকে নিয়ে উল্টাপাল্টা কথা হবে। সো ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। লাইক আমি আরো বাস্তব উদাহরণ দিতে পারি যেগুলো আপনারা আপনাদের সাথে রিলেট করতে পারবেন। লাইক যদি আপনি সুপার শপ থেকে শপিং করে থাকেন বা কোনো কিছু কেনাকাটা করে থাকেন, আমরা যখন সুপার শপে যাই লাইক একটা কোনো কিছু কিনলাম, আমার লাইক 1001 টাকা বিল আসছে, পজ মেশিনে শো করলো 1001 টাকা, আমি কিন্তু 1001 টাকাই দিয়ে আসি। আমি বলি না যে 1000 টাকা প্রোডাক্ট কিনলাম আর 1 টাকা আপনারা এখন আবার আমার কাছ থেকে এক্সট্রা চাচ্ছেন কেন, এটা কিন্তু বলি না। আমি 1001 টাকাই বিল দিয়ে আসি বা 1005 টাকাই বিল দিয়ে আসি। কিন্তু আপনি পাড়ার একটা মুদি দোকানে যান, আপনি যখন দোকানদার ক্যালকুলেট করে মানে বলবে যে 1005 টাকা, আপনি বলবেন 1000 টাকা জিনিস কিনলাম আর 5 টাকা কি, 1000 টাকাই রাখেন। এখন আপনি একই মানুষ, আপনি আপনি মুদি দোকানে ওই কথাটা বললেন আর আপনি সুপার শপে বললেন না কেন? মানে আপনি অভদ্রতাই। বিষয়টা হচ্ছে সেটা না, বিষয়টা হচ্ছে সুপার শপের প্রেজেন্টেশনটাই এমন, সুপার শপ এমন ভাবে তার মেসেজটা ডেলিভার করতেছে, তার ওভারঅল প্রেজেন্টেশনে আপনি ওটা বলার স্কোপই পাচ্ছেন না। আপনি নিজেই ভাবতেছেন যে এটা আবার কেমনে বলি, এটা কম রাখতে আবার কেমনে বলি, এখানে তো এটা বলা যায় না, ঠিক আছে? সো ও আপনার বিজনেস পেজটা কি শুধু মানুষ বলবে যে অমুক পেজ থেকে কিনছি এটা বলবে, নাকি বলবে অমুক মানে আপনার ব্র্যান্ডের নামটা বলবে, সেটা ম্যাটার করে হচ্ছে বা সেই বিষয়টা আসলে কমপ্লিটলি রিলেভেন্ট আপনি ফেসবুকে আপনাকে আসলে কিভাবে প্রেজেন্ট করতে পারছেন। সো অ্যাকচুয়ালি যে কারণে আপনি রেস্টুরেন্টে চুজ করতেছেন, যে কারণে আপনি সুপার শপে গিয়ে বার্গেইন করতেছেন না, ঠিক একই কারণে আপনার ফেসবুক পেজটাকে হচ্ছে প্রফেশনালি অপটিমাইজ করা প্রয়োজন। কারণ ফেসবুক পেজটাকে যদি প্রফেশনালি অপটিমাইজ না করেন, তাহলে আপনি আপনার অডিয়েন্সের সাবকনশিয়াস মাইন্ডে একটা মেসেজ দিচ্ছেন যে আপনার কোয়ালিটি খারাপ হইতে পারে, আপনার প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হইতে পারে, আপনি সঠিক প্রোডাক্ট বা সার্ভিসটা প্রোভাইড নাও করতে পারেন। এটা ছাড়াও কিছু বিষয় আছে, ফেসবুকও চায় তার প্ল্যাটফর্মে এমন জিনিসগুলো থাকুক, এমন বিজনেস গুলো থাকুক যারা রিয়েল, যারা অথেন্টিক, যারা সত্যিকার অর্থে সার্ভিস প্রোভাইড করে, যারা সত্যিকার অর্থে প্রোডাক্ট ভালো দেয় বা প্রোডাক্ট প্রোভাইড করে। সো ফেসবুকও কিন্তু ওই টাইপ পেজ গুলোকে রিকমেন্ড করার ট্রাই করে যাদের ওভারঅল প্রেজেন্টেশনটা ফেসবুকের কাছেও বিশ্বাসযোগ্য মনে হয়। হ্যাঁ, ফেসবুকের কাছে যে পেজ গুলা বা যে বিজনেস পেজ গুলোর প্রেজেন্টেশনটা বিশ্বাসযোগ্য মনে হয় না, সেগুলোকেও কিন্তু ফেসবুক হচ্ছে আলটিমেটলি স্প্রেড করে না। তাহলে আমাদের এখানে ইনিশিয়াল যে কনক্লুশনটা, যে আমরা ফেসবুকে যখন প্রেজেন্স ক্রিয়েট করতে আসবো, অবশ্যই আমাদের প্রেজেন্সটা প্রফেশনালি ক্রিয়েট করতে হবে। এখন প্রফেশনাল প্রেজেন্স বলতে মোটা দাগে কি বুঝাই বা আপনার পেজের কোন কোন পার্ট গুলা ঠিক থাকা উচিত, সেগুলো নিয়ে আমি এখন সামনের অংশে একটু কথা বলবো। সবাই মনোযোগ দিয়ে একটু শুনবেন। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট যে আপনার ফেসবুক পেজে কোন কোন বিষয়গুলো প্রফেশনালি মানে প্রেজেন্ট করা উচিত, যে বিষয়গুলো প্রফেশনাল প্রেজেন্ট না করলে আপনার টার্গেট কাস্টমারের মনে বা সাবকনশিয়াস মাইন্ডে হচ্ছে একটা নেগেটিভ ধারণা আপনার সম্পর্কে চলে যাবে, ঠিক আছে? আর সেই নেগেটিভ ধারণাটা আলটিমেটলি আপনার প্রোডাক্ট কিনতে তাকে নিরুৎসাহিত করবে। আর এটা ভাবার কোনো কারণ নাই যে সেই প্রোডাক্ট যদি আপনার কাছ থেকে না কিনে তাইলে আর কোথাও থেকে কিনতে পারবে না। আপনি যে প্রোডাক্ট বিক্রি করতেছেন তার কাছাকাছি বা একই রকম প্রোডাক্ট প্রচুর মানুষ বিক্রি করবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো ওই জায়গা থেকে মানে আপনাকে ছেড়ে দিয়ে সে মানে আপনাকে ট্রাস্ট না হইলে খুব স্বাভাবিকভাবেই তার হাতে অপশন থাকে। এবং এখন এমন একটা সময় যে ফেসবুকে যখন অ্যাড গুলো যায়, লাইক আমি যদি এই মুহূর্তে কোনো একটা থ্রি পিসের অ্যাডে একবার ক্লিক করি,
আমাকে কন্টিনিউয়াসলি আরো 10-12টা ফ্রি পিসের অ্যাড দেখাবে। তার মানে কি ফেসবুক নিজেই আমার হাতে অপশন গুলো দিচ্ছে, আপনার কাছ থেকে না কিনলেও আমার কাছে কেনার অপশন আছে একজন কাস্টমার হিসেবে। তো ওই জায়গা থেকে আপনি নিজেকে যত ভালোভাবে যত প্রফেশনালি প্রেজেন্ট করতে পারবেন, আপনি কাস্টমার পাওয়ার সম্ভাবনা আপনার কম্পিটিটরদের তুলনায় বেড়ে যাবে। এবং এই সেশনের বাকি অংশগুলো আমি মেইনলি মানে যে প্রবলেমগুলোর কথা প্রথমে দেখালাম সেটা, আর কেমনে আপনি আপনার কম্পিটিটরের তুলনায় বেশি সেল জেনারেট করতে পারবেন বা কম্পিটিটরকে বিট করে কাস্টমার বা টার্গেট কাস্টমারকে গ্র্যাব করতে পারবেন, সেই জিনিসটা আমি দেখানোর ট্রাই করব। সো আসেন আমরা ফেসবুক পেজটাকে কিভাবে প্রফেশনাল করতে পারি সেই জিনিসটা একটু দেখাই। একটা ফেসবুক পেজ প্রফেশনাল হওয়ার জন্য মোটা দাগে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, কয়েকটা জিনিস ঠিক থাকা ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে একটা পেজে একটা প্রফেশনাল লোগো থাকা দরকার। এটা আসলে পেজের বিষয় না, বিষয়টা একটা বিজনেসের। একটা বিজনেস, আমি যদি এখন বলি যে আইফোন বা অ্যাপল যদি বলি, অ্যাপল বললে সবার মাথায় প্রথম কি আসে? একদম মানে জাস্ট মানে প্রথমেই মাথায় কিন্তু ক্লিক করে যে অর্ধেক খাওয়া একটা আপেল, মানে ওদের লোগোটা চলে আসে, ওদের লোগোটা কিন্তু চলে আসে। তো একটা বিজনেসের চেহারাটাই ওই বিজনেসের লোগো। আর এখানেই অনেকে ভুল করে। হ্যাঁ, লোগো মোটামুটি যারা এখন বিজনেস করে সবারই একটা একটা লোগো থাকে, বাট লোগোটা কতটুকু প্রফেশনাল হচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকেই দেখা যায় যে তার বিজনেসের জন্য লোগো রাখছে, সেটা প্রফেশনাল হচ্ছে না। এখন লোগো কিভাবে প্রফেশনাল হয়, কোনগুলো প্রফেশনাল না, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমি দেখানোর ট্রাই করবো, বোঝানোর ট্রাই করবো একবারে প্র্যাকটিক্যালি। এরপর হচ্ছে একটা পেজে যখন কেউ প্রবেশ করে, সে কিন্তু প্রথমেই একদম উপরের দিকে উপরের সেগমেন্টে কেউ পেজের কাভার ফটোটা শো করে, তাই না? এভাবে উপরে কাভার ফটো থাকে, তারপর নিচে হচ্ছে এই যে প্রোফাইল ফটোটা থাকে, তাই না? তো এই যে কাভার ফটোটার দিকেই প্রথমে একটা অডিয়েন্সের চোখ যায়। সে কাভার ফটোটা যদি প্রফেশনাল না হয়, তার মানে কি আপনি শুরুতেই অডিয়েন্সকে একটা মানে আপনার সম্পর্কে একটা মানে নেগেটিভ মেসেজ দিয়ে দিলেন যে না আমরা প্রফেশনাল না। তার মানে হচ্ছে কাস্টমার ভাববে যে না, এর কাছ থেকে কিনলে মনে হয় বিপদে পড়ার একটা সম্ভাবনা আছে। এরপর একটা অপটিমাইজ অ্যাবাউট সেকশন থাকা লাগে। এই অ্যাবাউট সেকশনটা কি আমি সেটা নিয়ে কথা বলবো, বাট আমি জাস্ট সংক্ষেপে যদি বলি, এখানে ফেসবুক অনেকগুলো তথ্য দিতে বলে, যে তথ্যগুলো আপনার অডিয়েন্স যেমন দেখতে পারে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো এগুলো ফেসবুক অ্যানালাইসিস করে। মানে ফেসবুকের অ্যালগোরিদম ওখান থেকে রিড করে যে আপনার পেজটা কি সেল করে, কি নিয়ে কাজ করে, সেগুলো প্রাইস রেঞ্জ কেমন, ওভারঅল একটা অ্যানালাইসিস করে যাতে ওই টাইপের মানুষকে ওই টাইপের অডিয়েন্সকে দেখাতে পারে। একটা কথা মনে রাখবেন, ফেসবুককে যদি আপনি ভালোভাবে বুঝাইতে পারেন আপনার প্রোডাক্টটা কি, কি সমস্যার সমাধান করে এবং এটা প্রাইস রেঞ্জ কি, এটা যদি ফেসবুককে ভালোভাবে বোঝানো যায়, তাহলে ফেসবুকের কাছে কিন্তু এই তথ্য আছে যে ওই প্রোডাক্ট কারা কেনে। ফেসবুক এক্সাক্ট ওই মানুষের কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছাবে এবং আপনি ভালো পরিমাণে সেল জেনারেট করতে পারবেন। ধরেন আমি জাস্ট একটা উদাহরণ দিই। ধরেন আপনি বিক্রয় করেন হচ্ছে হেয়ার ফল প্রবলেম সলিউশন করার জন্য এক ধরনের হেয়ার ফল রিমুভাল অয়েল সেল করেন বা তেল সেল করেন। এখন এই তেল যে আপনি সেল করেন, এই তেল কারা কিনবে? যাদের চুল পড়ার সমস্যা আছে বা যাদের মাথা টাক হয়ে যাচ্ছে, এই টাইপ সমস্যায় যারা ভুগতেছে, তারা কিনবে। এখন আপনি ধরেন অ্যাড দিচ্ছেন বা আপনার কন্টেন্ট দিচ্ছেন, আপনার কন্টেন্ট যদি সারাদিন এমন মানুষজনকে ফেসবুক দেখায় বা ফেসবুকের মাধ্যমে স্প্রেড হয় এমন মানুষজনের সামনে যাদের চুলে কোনো সমস্যাই নেই, যাদের চুল নিয়ে যারা বিন্দু মাত্র টেনশনের মধ্যে নেই, মানে কোনো চুল পড়ে না, কিচ্ছু নাই, কোনো টেনশনের মধ্যে নেই, এরকম 10,000 মানুষকে দেখাইলেও কি একটা দুইটা সেল হওয়ার সম্ভাবনা আছে? খুব কম। কিন্তু যদি এমন 100 মানুষকে আপনি দেখাইতে পারেন যাদের চুল পড়ার সমস্যা আছে, যারা খুব টেনশনে আছে যে চুল পড়তেছে বা চুল ক্রমান্বয়ে কমে যাচ্ছে, সে প্রতিদিন আয়নার সামনে দাঁড়াইলে একটা হতাশার মধ্যে চলে যায়, এই যে সমস্যায় যারা আছে, এরকম 100 জনের সামনে দেখাইলে অন্তত 30-40টা সেল হবে, কিন্তু ওরকম 10,000 জনের কাছে গেলেও সেল হবে না। তাহলে এই জিনিসটা ঠিকঠাক হবে কিনা এটা নির্ভর করে আপনি আসলে অ্যাবাউট সেকশনটা ঠিকঠাক আসলে সাজাইতে পারতেছেন কিনা, এটা অনেকটা নির্ভর করে। কারণ এখান থেকে ফেসবুক একটা মেসেজ পায় যে আপনার পেজটা আসলে কি, কোন রিলেটেড, কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে, তার প্রাইস রেঞ্জ কত, ওভারঅল অনেক তথ্য এখান থেকে ফেসবুক পায়। এটা ছাড়া অডিয়েন্সও আসলে এখান থেকে তথ্য নেই, কন্ট্যাক্ট নাম্বার সহ, লোকেশন সহ অনেক তথ্যই তো এখানে দেওয়া যায়। এরপর একটা প্রপার ইউজার নেমের বিষয় আসে, এটাও কি সেটা আমরা দেখাবো। তারপর অটোমেটেড রেসপন্সের কিছু বিষয় আছে। তো মোটা দাগে যদি এই 5টা জিনিস যদি হচ্ছে আমরা একটা পেজে প্রফেশনাল করতে পারি, তাহলে আমাদের ফেসবুক পেজটা প্রফেশনাল হবে, কাস্টমারের কাছে ট্রাস্টওয়ার্দি হবে এবং ফেসবুকও বুঝতে পারবে যে আলটিমেটলি আমি কি নিয়ে কাজ করতেছি এবং তাদেরকে আমার অ্যাড বা আমার প্রোডাক্ট দেখানো দরকার। সো আমরা প্রথমে প্রফেশনাল লোগোর বিষয়টাতে যাই। আসলে একটা লোগো প্রফেশনাল হওয়ার জন্য মানে অনেক অনেক ক্রাইটেরিয়া, বিষয়টা সেরকম না, খুব সিম্পল 2-3টা ক্রাইটেরিয়া আছে। এগুলো যদি ম্যাচ করে একটা লোগো প্রফেশনাল হবে। আমি জাস্ট সিম্পলি যদি বলি, মানে একবারে সহজে আপনাদের বোঝার জন্য যদি বলি, আপনার লোগো যদি এমন হয় যে এটা কোথাও থেকে কপি পেস্ট না, ইউনিক। আপনার লোগো যদি এমন হয় যে একজনকে আপনি দেখানোর পরে লোগোটা জাস্ট এরকম 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের জন্য দেখতে দিলেন, তারপর তার সামনে থেকে লোগোটা সরাই ফেললেন, এরপর তাকে কাগজ আর পেন্সিল দিলেন, তাকে বললেন আমার লোগোটা একটু আঁকো, সে যদি আঁকতে পারে, মানে তার মানে কি সে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে আপনার লোগোটা মনে রাখতে পারছে। এটা যদি পারে, আপনার লোগোটা যদি ইউনিক হয়, আপনার লোগোতে আপনি কি দেখাতে চাচ্ছেন সেখানে যদি সামান্যতম কোনো মেসেজ, তার মানে আপনার লোগোটা প্রফেশনাল। আর এটার যদি ব্যতিক্রম কোনো কিছু হয়, তার মানে আপনার লোগো প্রফেশনাল না। এখানে আরো অনেক অনেক বিষয় থাকতে পারে, আরো অনেক অনেক বিষয় আছে, বাট খুব সহজে বোঝার জন্য আপনার লোগোটা ইউনিক হইতে হবে। কোনো জায়গা থেকে কপি পেস্ট করা যাবে না। যেমন কপি পেস্ট কি, আপনি ধরেন একটা লোগো ডিজাইন করলেন,
আপনি গুগলে সার্চ দিলেন যে হচ্ছে অ্যাপল লোগো বা অ্যাপল আইকন লিখে সার্চ দিলেন, এরকম আইকনটা চলে আসলো যেটা অ্যাপলের লোগো। আপনি জাস্ট নিচের দিকে লিখে দিলেন, ধরেন আপনি গ্যাজেট নিয়ে বিজনেস করেন, আপনি নিচের দিকে লিখে ধরেন আপনার গ্যাজেটের নাম হচ্ছে স্বপ্নিল গ্যাজেটস। হ্যাঁ, এখন আপনি ওই ব্র্যান্ড নিয়ে বিজনেস করছেন, এখন আপনি জাস্ট এই অ্যাপেলের এই আইকনটা নিতে আপনি আপনার বিজনেসের নাম লিখে দিলেন, অথবা অ্যাপেলের আইকনে এখানে উপরে জাস্ট এটা ছিল, আপনি হয়তো এটা তুলে দিয়ে জাস্ট এটুকু রেখে আপনি আপনার বিজনেসের নাম লিখে দিলেন, তার মানে এটা আপনি কপি করলেন, এটা ইউনিক না। তো যেহেতু এটা ইউনিক না, তার মানে হচ্ছে আপনার এটাকে ব্র্যান্ড, মানে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করানোটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। একটা কপি পেস্ট লোগো দিয়ে কোনো একটা বিজনেস ব্র্যান্ড হওয়া খুব ডিফিকাল্ট। একটা বিজনেস ব্র্যান্ড হইতে গেলে সেই বিজনেসের লোগোটা মাস্ট প্রফেশনাল হইতে হবে, সেটা ইউনিক হইতে হবে। এরপরে যে বিষয় সেটা হচ্ছে যে লোগোটা আসলে ক্লিয়ার হইতে হবে, ঝাপসা, তারপরে হচ্ছে আপনার মানে লেখা বোঝা যায় না, পড়া যায় না, এই টাইপ কোনো কিছু এখানে হওয়া যাবে না। এবং যে জিনিসগুলো আমি জাস্ট বললাম, পাশে জাস্ট থার্ড একটা জিনিস এখানে আছে, যে কালারটা চিন্তা ভাবনা করে ইউজ করতে হবে, এবং এটা ব্র্যান্ড গাইডলাইন এবং কালার সাইকোলজি চিন্তা করে ইউজ করতে হবে। লাইক স্যামসাং এর লোগোতে যে কালার হবে আর একটা ফ্যাশন ব্র্যান্ডের লোগোতে সেই কালার হবে না। কারণ স্যামসাং টেক আইটেম নিয়ে বিজনেস করে, আর একটা ফ্যাশন ব্র্যান্ড কি নিয়ে বিজনেস করে, একটা কসমেটিক সেলিং ব্র্যান্ড কি নিয়ে বিজনেস করে। আবার আমাদের প্রতিষ্ঠান হ্যালো ভিজার বিজনেস সার্ভিস নিয়ে কাজ করে, আমাদের লোগো যে কালার নিয়ে, আমরা যে কালার সাইকোলজিতে আমাদের লোগো শেপিং কালার হবে, সেটা আরেকটা কসমেটিক সেলিং ব্র্যান্ড বা বিউটি মেকআপ এই রিলেটেড ব্র্যান্ডের হবে না। প্রত্যেকটা ব্র্যান্ডের ক্ষেত্রেই ওই ব্র্যান্ডের প্রোডাক্ট, ওই ব্র্যান্ডের সার্ভিসের উপর ভিত্তি করে কালার সাইকোলজি আছে, সেই কালার সাইকোলজি চিন্তা করে হচ্ছে ইউজ করতে হয়। ঠিক আছে, যেমন ধরেন একটা ফুডের ব্র্যান্ড, তার যে কালার হবে আর একটা ড্রেসের ব্র্যান্ডের কালার এক হবে না। ফুডের ব্র্যান্ডের স্পেশালি অরেঞ্জ টাইপের কালার গুলো, রেড টাইপের কালার গুলো অনেক বেশি ইউজ হয়, কারণ এগুলা মানুষের ক্ষুধা বা হাংরিনেস এই ধরনের সাইকোলজির সাথে জড়িত। ঠিক আছে, সো এই বিষয়গুলো মাথায় রেখে দেন কালার চুজ করতে হবে। সো আপনার লোগোকে প্রফেশনাল করতে হইলে লোগো ইউনিক হইতে হবে, সহজে মনে রাখতে পারতে হবে, মানুষ যেন সহজে মনে রাখে, এবং কালারটা প্রপার ম্যাচিং কালার এখানে হইতে হবে, মানে কালার সাইকোলজি মেনটেন করে হচ্ছে কালার এখানে ইউজ করতে হবে। যেই জিনিসগুলো এখানে করা যাবে না, লোগোতে যেই ভুলগুলা করা যাবে না, সেটা হচ্ছে অনেকেই দেখা যায় মানে এরকম একটা টার্গেট থাকে অনেকের, যে আমি 3 পিস নিয়ে কাজ করতেছি, আমি 2 পিস নিয়ে কাজ করতেছি, আমি তারপরে হচ্ছে 1 পিস নিয়ে কাজ করতেছি, টপ নিয়ে কাজ করতেছি, কুর্তি নিয়ে কাজ করতেছি, তাইলে আমার লোগোতে 3 পিসের একটা আইকন থাকবে, টপস এর একটা আইকন থাকবে, কুর্তির একটা আইকন থাকবে, এরকম ছোট ছোট অনেকগুলো আইকন মিশায়া তারপর একটা লোগো আমি করব। এটা কোনোভাবেই এই ধরনের কাহিনী করা যাবে না। এটা করা মানে হচ্ছে আপনি আপনার বিজনেসকে ব্র্যান্ড হওয়ার পথে প্রথমেই আপনি নিজেই থামাই দিলেন। কেন? কারণ যখন এরকম খুব ছোট ছোট অনেক আইকন আপনি এক জায়গায় করলেন, এটা একটা হিদিবিদি বা একটা হজবরল অবস্থা তৈরি করে। এই জিনিস মানুষ ইজিলি মনে রাখতে পারবে না, আর যে লোগো মানুষ ইজিলি মনে রাখতে পারবে না, সেই লোগো ব্র্যান্ড, মানে সেই বিজনেস ব্র্যান্ড হওয়া খুব ডিফিকাল্ট। ঠিক আছে, এরপরে হচ্ছে ওভার ইউজ অফ কালার। একটা লোগোতে 14 রকমের কালার ইউজ করা। ঠিক আছে, মানে দেখবেন প্রফেশনাল লোগো গুলাতে 2 থেকে 3 রকমের বেশি কালার ইউজ করা হয় না। লাইক আমাদের হ্যালো বিজারের এখানে লোগোতে দেখেন আমরা 2টা কালার ইউজ করছি সিম্পলি। এবং আপনি এই মুহূর্তে যদি চিন্তা করেন, বড় বড় যত ব্র্যান্ড আছে তারা লোগোতে অনেক কালার ইউজ করে না। হ্যাঁ, মাল্টিপল কালার অনেক লোগোতে আছে, 3 কালার 4 কালার পর্যন্ত, কিন্তু অনেকে এটা ট্রাই করে যে যত রকমের কালার আছে সব কালার এক লোগোতে ফেলে দেওয়া। এটা করা যাবে না, এটা বেশিরভাগ ক্ষেত্রে আনপ্রফেশনাল হয়, এবং এটা মানুষের মানে কি বলবো যে হচ্ছে সাইকোলজিতে একটা নেগেটিভ একটা মেসেজ দেয়। সো ওই জায়গা থেকে এই ধরনের কোনো কাজ করা যাবে না। তারপর অনেকে লোগোর যে প্রেজেন্টেশনটা করে সেখানে লোগোর ব্যাকগ্রাউন্ড দেয়, সেই ব্যাকগ্রাউন্ডে এমন কোনো ছবি বা কিছু থাকে যে লোগোর যেটা যে আইকন, সেখানে মানুষের ফোকাস না থেকে ব্যাকগ্রাউন্ডের দিকে চোখ চলে যায়। তার মানে হচ্ছে আপনার এটা ঠিক না। আপনার লোগো কিচ্ছু লাগবে না, লোগো সিম্পলি একটা নির্দিষ্ট এক কালারের ব্যাকগ্রাউন্ডে আপনার লোগোটা ইউজ করা উচিত। একটা সিঙ্গেল এক কালারের ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনার লোগোটা থাকা উচিত, যাতে লোগোর দিকে ফোকাস না যায়। আপনার ব্যাকগ্রাউন্ডের দিকে ফোকাস যাওয়ার কোনো প্রয়োজন নাই, লোগোর দিকে ফোকাস যাওয়া দরকার। কারণ দিন শেষে আপনার বিজনেসটা মানুষ তত বেশি মনে রাখবে যত বেশি আপনার লোগো মনে রাখবে। ঠিক আছে, সো এরপরে হচ্ছে লো কোয়ালিটির কোনো আইকন বা ইমেজ এখানের মধ্যে ইউজ করা যাবে না। এবার আসেন কাভার ফটো। কাভার ফটোর ক্ষেত্রে যে বিষয়, কাভার ফটো মাস্ট হচ্ছে একটা প্রপার সাইজ মেনটেন করে কাভার ফটোটা দিতে হবে। সেটার আদর্শ সাইজটা হচ্ছে 820x360 পিক্সেল। এইটা মেনটেন করে কাভার ফটোটা দিতে হবে, এবং কাভার ফটোটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে এই মেসেজটা ফুটিয়ে তোলা উচিত যে আপনি আসলে অ্যাকচুয়ালি কি করছেন, কি অফার করছেন, খুব সংক্ষেপে, যত সংক্ষেপে পারা যায় সেই মেসেজটা ফুটাই তোলা। এখানেও অনেক হজবরল না করা। অনেকে চেষ্টা করে কাভার ফটোতে তার যত রকমের প্রোডাক্ট আছে সব সেখানে নিয়ে আসতে, এটার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, খুব মানে কমের মধ্যে যত সুন্দর ভাবে হচ্ছে আপনি আপনার কাভার ফটোতে প্রেজেন্ট করতে পারবেন, সেটাই প্রফেশনাল হবে, সেটাই মানুষের মনে একটা পজিটিভ মেসেজ দিবে। যেমন ধরেন ওটা তো আমাদের বিজনেসের একটা সার্ভিস বেস বিজনেসের উদাহরণ ছিল এই কাভার ফটোটা। এখন যদি আমরা একটা প্রোডাক্ট বেস বিজনেসের উদাহরণ দেখি, লাইক এখানে দেখেন খুব সিম্পলি সে যে অর্গানিক ফুড নিয়ে কাজ করছে, সেই জিনিসগুলো খুব সিম্পলি কিছু ছবির মধ্যেই ফুটে উঠছে, আর সেই কথাগুলোই এখানে লেখা আছে ছোট্ট করে, অনেক বেশি কিছু কিন্তু নাই, আর জাস্ট কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। এটুকুই যথেষ্ট, এটুকুই যথেষ্ট একটা প্রফেশনাল কাভার ফটো হওয়ার জন্য। বাট এখানে কোনো
কোনোভাবে হজবরল কোনো কিছু করা যাবে না, এবং মানে এমন কোনো ভাইব যেন ক্রিয়েট না হয় দেখে মনে হয় যে এটা জাস্ট একটা ওই রাস্তার পাশে একটা সাইনবোর্ড থাকে না, ওই যে সাইনবোর্ড যেন মনে না হয়। ঠিক আছে, এই জিনিসগুলো মনে হলে আপনার মানে অডিয়েন্সরা কিন্তু এখন অনেক স্মার্ট, কারণ তাদের সামনে প্রচুর অপশন। তো তারা যখন মানে আপনি যখন আপনাকে তাদের সামনে হচ্ছে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করবেন বা ভুল ভাবে প্রেজেন্ট করবেন, সেটা কিন্তু তাদেরকে একটা নেগেটিভ মেসেজ দিবে। সো আমরা এখানে এর পরের যে পার্টটা আমাদের পেজ প্রফেশনালি অপটিমাইজ করার জন্য ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে অ্যাবাউট সেকশন। আমি বলেছিলাম যে এই সেগমেন্টটা অ্যাকচুয়ালি যে সেগমেন্ট থেকে ফেসবুক অ্যালগোরিদম হচ্ছে মানে ডাটা ট্র্যাক করে, যে লাইক এই পেজটা কি নিয়ে কাজ করছে, কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছে, সেই প্রোডাক্টের প্রাইস রেঞ্জ কেমন, ওভারঅল কোন অডিয়েন্সকে এই পেজটা তাহলে সাজেস্ট করা উচিত, এই জিনিসগুলো। সো এখানে মেইনলি কয়েকটা জিনিস থাকে, একটা ইন্ট্রো বা শর্ট ডেসক্রিপশন থাকে। সেই ইন্ট্রো বা শর্ট ডেসক্রিপশনে হচ্ছে আপনাকে খুব প্রফেশনালি সুন্দর করে 2 লাইনের মধ্যে, এক থেকে ওখানে অনেক বেশি লেখা যায় না কিন্তু, সো 1 থেকে 1.5 লাইনের মধ্যে সুন্দর করে আপনাকে প্রেজেন্ট করতে পারতে হবে যে আপনি আসলে কি করছেন, কাদেরকে কি অফার করছেন। ঠিক আছে, মানে আপনি কোন ধরনের প্রোডাক্ট কাদেরকে অফার করছেন, মানে আপনি এখানে যেটা করতে পারেন আপনার ইউএসপি এবং টার্গেট অডিয়েন্সটাকে ডিফাইন করে দিতে পারেন সহজে। ইউএসপি মানে ইউনিক সেলিং পয়েন্ট, মানে আপনার বিশেষত্বটা কি, আর আপনি কাদের সমস্যার সমাধান করছেন, কি সমস্যার সমাধান করছেন, কিভাবে কাদের সমস্যার সমাধান করছেন, 1 থেকে 2 লাইনের মধ্যে এটা আপনি এখানে লিখে দিবেন। এরপর কন্ট্যাক্ট এন্ড আদার ডিটেলস গুলো এখানে ফিল আপ করবেন। কন্ট্যাক্ট নাম্বার চাই, ওয়েবসাইট লিংক চাই, তারপরে হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যদি থাকে, যেমন ইউটিউব চ্যানেল থাকলে সেটার লিংক দেওয়া, ইনস্টাগ্রাম থাকলে সেটার লিংক দেওয়া, টিকটক থাকলে সেটার লিংক দেওয়া, লোকেশন থাকলে সেটা লিংক দেওয়া। অবশ্যই লোকেশন দেওয়া উচিত। আপনি লোকেশনটা এরকম না যে লাইক আপনি যদি বাসায় বসে বিজনেস করেন আপনি রেখে দিলেন যে বাসার নাম্বার সহ দিয়ে দিলেন, সেটা প্রয়োজন নেই। আপনার শোরুম থাকলে শোরুমের নাম্বার সহ অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস সহ দিবেন। আর যদি আপনি সেটা না করে বাসায় বসে করেন, তাহলে জাস্ট কোন এরিয়া থেকে আপনি করছেন, লাইক ঢাকা, ঢাকার বাড্ডা থেকে করছেন, বাড্ডা ঢাকা এভাবে লিখে দিবেন, বনশ্রী থেকে করছেন, বনশ্রী ঢাকা এভাবে লিখে দিবেন। ঠিক আছে, এরপর হচ্ছে লং ডেসক্রিপশন। এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যেই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্ট এবং যে সমস্যার সমাধান আপনার প্রোডাক্ট করছে সেই কিওয়ার্ড গুলোর সাথে সুন্দর করে ম্যাচ করে, এবং আপনি যেই টার্গেট অডিয়েন্সকে টার্গেট করছে সেই টার্গেট অডিয়েন্সের কে মেনশন করে ওভারঅল সুন্দর একটা অ্যাবাউট সেকশন লিখতে হয়। কারণ এই কিওয়ার্ড গুলা থেকে ফেসবুক অ্যালগোরিদম তথ্য নেয় যে এই পেজটাকে কোন অডিয়েন্সের সামনে দেখাবে আর কোন অডিয়েন্সের সামনে দেখাবে না। তো এখানে যদি আপনি ভুলভাল কিছু করে বসেন বা সঠিকভাবে এই জিনিসটা সুন্দর করে সাজাই না লিখতে পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি ফেসবুক অ্যালগোরিদম আপনার বিজনেস সম্পর্কে একটা ভুল তথ্য পাবে। আর সেই ভুল তথ্য অনুসারে কিন্তু সে ভুল মানুষজনের কাছে আপনার বিজনেস টাকে শো করবে বা আপনার প্রোডাক্ট গুলোকে শো করবে, এবং এটা আলটিমেটলি হচ্ছে আপনার সেলস ডাউন করে দিবে। আপনি আসলে সঠিক মানুষের কাছে পৌঁছাইতে না পারার কারণে সেলস পাবেন। সো এরপর যেটা ছিল সেটা হচ্ছে ইউজার নেম। এটা অনেকের পেজেই ঠিক নাই। অনেকে দেখা গেল 2-3 বছর 4 বছর ধরে বিজনেস করছেন, বা তার বিজনেস পেজের ইউজার নেমটা ঠিক নাই। ইউজার নেমটা অ্যাকচুয়ালি হচ্ছে সেটা যেটা দিয়ে একটা পেজের লিংক ক্রিয়েট হয়। ঠিক আছে, লাইক অনেকের পেজের ইউজার নেমে এরকম দেখা যায়, লাইক www.facebook.com, তারপরে মানে হাবি জাবি অনেক রকম নাম্বার টাম্বার এরকম দেওয়া। বাট অ্যাকচুয়ালি ফেসবুক বিজনেস পেজ গুলোর লিংক হওয়া উচিত এরকম facebook.com/ তার বিজনেসের নামটা, লাইক facebook.com/hello business, এরকম বিজনেস পেজের জাস্ট নামটা। এটা কোথায় থেকে করা যায়, সেটিংসে গিয়ে জাস্ট পেজ সেটআপ অপশনে গিয়ে ওখান থেকে নেম অপশনে গেলেই আমরা ইউজার নেমের অপশনটা পাবো। সেখান থেকে আমরা আমাদের বিজনেসের নামের সাথে মিল রেখে ইউজার নেমটা সেট করে দিব। কারণ এটা যদি আপনি প্রপারলি না করেন, দুইটা প্রবলেম। এক, কাউকে যখন লিংক দিবেন লিংকটা দেখতে খুবই খারাপ দেখাবে। আর আপনার পেজের নামটা লিখে যখন কেউ সার্চ দিবে তখন সঠিকভাবে পেজটা উপরের দিকে আসার সম্ভাবনা কম থাকবে, কারণ যদি ইউজার নেমটা ঠিকঠাক না হয়। সো সবাই সবার পেজের ইউজার নেম ঠিকঠাক করে নেবেন। এরপর অটোমেটেড রেসপন্সের একটা বিষয় থাকে বিজনেস পেজের ক্ষেত্রে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা পেজে তো সবসময় মানে পেজের মেসেজ গুলো যে আসে, কমেন্ট গুলো যে আসে, এগুলো রিপ্লাই দিতে আমাদের পক্ষে সবসময় বসে থাকা অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না, বা অনেক ক্ষেত্রে বিজনেসের একটা নির্ধারিত টাইম থাকে, ওই টাইমের পরে তো আসলে আমাদের পক্ষে থাকা সম্ভব হয়। সো ওই জিনিসটা যেন আপনার কোনো প্রবলেম হয়ে না দাঁড়ায়, সেটার জন্য আপনি চাইলে ফেসবুকের অটোমেশন সিস্টেম ইউজ করে বেশ অনেক রকম অটোমেট করে রাখতে পারেন। লাইক কিছু কমেন্ট, এমন কিছু নির্ধারিত কমেন্ট যে কমেন্ট গুলো করলেই হচ্ছে আপনি একটা নির্ধারিত রিপ্লাই দিয়ে দিতে চান, সেটা আপনি করে রাখতে পারেন। ইনস্ট্যান্ট রিপ্লাই সেট করে রাখতে পারেন। লাইক কেউ একজন একটা মেসেজ করলেই সেটার এগেইনস্টে তাকে থ্যাংক ইউ জানিয়ে সুন্দর করে যে ইমার্জেন্সি যোগাযোগ করার জন্য সে কি করতে পারে সেটা আপনি করতে পারেন। লাইক আপনি দেখলেন যে আপনার পেজে এই 3-4 ধরনের প্রশ্ন বেশি আসে, লাইক দাম কত বা এটা কিভাবে অর্ডার করবো, এই টাইপের 3-4 ধরনের প্রশ্ন বেশি আসে। তো এই প্রশ্নগুলো আসলে যাতে অটোমেটিক একটা উত্তর অডিয়েন্সের কাছে চলে যায়, বা যে প্রশ্নটা করছে তার কাছে চলে যায়, আপনি অনলাইনে থাকেন বা না থাকেন সেটা যেন তার কাছে চলে যায়, সেটার জন্য এই ফ্রিকোয়েন্টলি আস্ক প্রশ্ন অপশনটা ইউজ করতে পারেন। তারপরে অ্যাওয়ে মেসেজ, মানে আপনি পেজে অ্যাভেলেবল না থাকলে বা একটা নির্ধারিত সময় আপনি যদি অ্যাওয়ে টাইম করে দেন, সেই সময় কেউ যদি মেসেজ করে তাহলে কি মেসেজটা যাবে সেটা আপনি এখান থেকে ঠিক করে দিতে পারেন। এটা ছাড়াও বেশ কিছু কিওয়ার্ড আছে যে কিওয়ার্ড গুলোকে আপনি নির্ধারিত করে দিয়ে সেই কিওয়ার্ডের এগেইনস্টে কোনো একটা মেসেজ সেট করে দিতে পারেন। লাইক কেউ যদি গুড লিখে কমেন্ট করে তাকে একটা থ্যাংক ইউ জানানো, এইটাই বিষয়। ঠিক আছে, কন্টাক্ট ইনফরমেশন শেয়ার করা,
কতক্ষণ আপনার বিজনেসটা বা অফিসটা খোলা থাকে সেটা, আপনার বিজনেসের লোকেশন কোথায় সেটা, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আপনি অটোমেট করে দিতে পারেন, ঠিক আছে? এবং আরো অ্যাডভান্স লেভেলে বেশ কিছু অটোমেশন করা যায়, ঠিক আছে? সো ওভারঅল বেসিক লেভেলের এই অটোমেশন গুলো হলো আপনার বিজনেস পেজে করে রাখা উচিত। তাহলে যেটা হবে যে অডিয়েন্স এসে অনেক সময় আপনি না থাকলেও সে তার যে কোয়েরি, সেই কোয়েরির একটা রেসপন্স কিন্তু সেখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তো আমরা ট্রাই করবো যেটা আমাদের বিজনেস পেজটাকে আমি যদি বলি গোটা দাগে যে জিনিসগুলো দিয়ে অ্যাকচুয়ালি অপটিমাইজ করতে হবে, যে জিনিসগুলো মেনটেন করে, সেটা হচ্ছে প্রফেশনাল লোগো, প্রফেশনাল কভার ফটো, অপটিমাইজড অ্যাবাউট সেকশন, প্রপার ইউজার নেম, অটোমেটেড রেসপন্স। এই জিনিসগুলো ঠিকঠাক ভাবে আমাদের পেজটাকে সুন্দরভাবে সাজানোর জন্য প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ দুইটা জিনিস এখানে আছে। একটা হচ্ছে আমাদের অডিয়েন্স যখন আমাদের পেজে আসবে সে যেন মনে করে যে একটা পেজে আসে নাই, সে একটা ব্র্যান্ডের একটা শোকেস দেখছে, একটা ব্র্যান্ডের একটা শোরুম বা আউটলেট যেটাই বলি না কেন সেটা দেখছে, ঠিক আছে? অনলাইন প্রেজেন্সটা দেখছে, তার কাছে যেন এটা মনে না হয় যে এটা কোনো একটা ফেসবুক পেজে জাস্ট গেছে, ঠিক আছে? এবং যারা প্রফেশনালি মেনটেন করছে না। আবার ফেসবুক ওই পেজ গুলাকেই বিভিন্ন মানুষের কাছে রিকমেন্ড করে যারা প্রফেশনালি ফেসবুকে সব তথ্য দিচ্ছে, যারা তথ্য ফেসবুক পাইলে ক্ল্যারিফাইড হয়ে মানুষের কাছে শো করতে পারে। সো ওই অনুসারে মেইনলি এই পাঁচটা জিনিস যদি মোটা দাগে আপনি আপনার বিজনেস পেজে সুন্দরভাবে ঠিকঠাক করে নেন, অর্থাৎ একটা প্রফেশনাল লোগো করে নেওয়া, একটা কভার ফটো করে নেওয়া, অ্যাবাউট সেকশন ঠিক করা, ইউজার নেম ঠিক করা, এই জিনিসগুলো করে নিলে আপনার পেজটা একটা প্রফেশনাল আউটলুক পাবে। এখন এটা শুধুমাত্র ফেসবুকের জন্য না, ইউটিউবে একই রকম ভাবে সুন্দর করে সাজাই নিতে হবে, টিকটকে একই রকম ভাবে সুন্দর করে সাজাই নিতে হবে, ইনস্টাগ্রামের ক্ষেত্রেও একই রকম ভাবে, মানে যেখানে যেই যেই সোশ্যাল মিডিয়ায় যেই যে জিনিসগুলো আছে, লাইক ইউটিউবে আরো দুই একটা অপশন বেশি কম থাকতে পারে, ঠিক আছে, টিকটকেও হচ্ছে কিছু অপশন কম আছে, ইনস্টাগ্রামেও কিছু অপশন কম আছে। তো যেই কয়টা অপশন আছে ওই কয়টা অপশনে অপটিমাইজ রয়েছে সব তথ্য দেওয়া, সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করা, এই জিনিসটা হচ্ছে করে নেওয়া উচিত। এবং এটা যদি আপনি না করে নেন তাহলে লাইক আপনি প্রথম স্টেপেই হচ্ছে আপনি আটকাই গেলেন। ওই যে দুটো রেস্টুরেন্ট প্রথমে দেখাইছিলাম না, যে রেস্টুরেন্ট এ আর রেস্টুরেন্ট বি, আপনি রেস্টুরেন্ট এ চুজ করছিলেন কারণ বি দেখতেই আপনার খারাপ লাগতেছিল। আপনি কিন্তু এখনো খাবার খান নাই, এমনও হইতে পারে যে রেস্টুরেন্ট এ এর খাবার খুব একটা ভালো না, ঠিক আছে? বি এর খাবার অনেক টেস্টি, বাট আপনি বাইরে থেকে দেখেই বি তে ঢুকলেনই না, আপনি এ তে চলে গেলেন। কেন? কারণ আউটলুক, কারণ প্রেজেন্টেশন। আপনি সুপার শপে গিয়ে দামাদামি করতেছেন না, কোনোরূপ কোনো বার্গেনিং করতেছেন না, মুদি দোকানে গিয়ে করতেছেন, কারণ প্রেজেন্টেশন, আর কিচ্ছু না। তো আপনার ফেসবুক পেজটা একই রকম, আপনার প্রেজেন্টেশনটা এখানে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এখন এই পর্যায়ে আমি জাস্ট প্রশ্ন নিব দু একটা। তো কেউ যদি কোনো প্রশ্ন করতে চান, আমি বাকি অংশে যাওয়ার আগে আমরা আরো বেশ চমৎকার কিছু বিষয় নিয়ে, এখন আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি নাই, লাইক প্রাইস চেনে চলে যাওয়া, তারপরে হচ্ছে সঠিক টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলিনি, এগুলো নিয়ে সামনে কথা বলবো। বাট এখন পর্যন্ত যতটুকু জিনিস আলোচনা হয়েছে, কারো যদি প্রশ্ন থাকে সরাসরি আনমিউট করে বলতে পারেন অথবা হ্যান্ড রেইজ করতে পারেন। কারো কি কোনো প্রশ্ন রয়েছে? কেউ কি কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? ভাইয়া আমি একটু জানতে চাচ্ছিলাম জি যে স্যার। লোগো বলতে যেটা বুঝি আমরা যে প্রোফাইল পিকচার যেটা, এটাই যেটা পেজে প্রোফাইল পিকচার হিসেবে দেওয়া হয়। পেজের প্রোফাইল পিকচারটা। আচ্ছা, তো এইটাতে মানে অনেক কিছু আর কি বুঝালেন আপনি, এই সব ব্যাপারগুলো আর কি মেনটেন করতে হবে। আমি যেমন ইসে থেকে মানে একজনের কাছ থেকে আর কি বানিয়ে নিচ্ছি, তো এটা মানে আমার মনে হচ্ছে যে চেঞ্জ করা দরকার আর কি। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আপনি মানে এখানে মানে অনেকে যে ভুলটা করে ফেলে, হ্যাঁ, দেখা গেল এটা অনেক ক্ষেত্রে মানে যাদের দিয়ে করাই তারা অনেক ক্ষেত্রে ভুল করে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, কারণ আমরা যখন আমাদের এজেন্সিতে আমাদের টিম কাজ করে তখন আমরা এই বিষয়টা দেখতে পাই, ক্লায়েন্টই মানে যিনি উদ্যোক্তা তার মানে ওনারই আসলে এই টাইপ কিছু মানে না জানার কারণে আসলে এই টাইপ রিকোয়ারমেন্ট থাকে যে না আমার অনেকগুলো কালার দিতে হবে, এই কয়টা শেপ দিতেই হবে, বা এই আইকন গুলো রাখতেই হবে, এই টাইপ কিছু ক্রাইটেরিয়া থাকে, যেটা আসলে মানে উনি হয়তো না জানার কারণেই চাচ্ছে। আমাদের ক্ষেত্রে আমরা বুঝাই করি প্রথমে, তারপরে ভিন্ন কথা। বাট যদি এমন হয় কোনো কারণে আপনার মনে হয় বা সত্যিকার অর্থে আমাদের এখানে কিন্তু আমাদের এই যে সেশনটা আপনারা করছেন এর পরে আপনাদের আমাদের এই পুরো প্রোগ্রামের মধ্যেই লাস্ট একটা পার্ট আছে, 1-to-1 একটা পার্ট আছে, সেখানে আপনি ডিরেক্ট আপনার বিজনেস নিয়ে কথা বলতে পারবেন 1-to-1। সো সেটার সেখানেও আপনি এই প্রবলেম গুলো হয়তো আইডেন্টিফাই করতে পারবেন। বাট এর আগে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে যদি এমন হয় কারো লোগো বা এই বিষয়গুলো ঠিক নাই, স্পেশালি লোগোর কথা বলি, মানে অন্য বিষয় বাদ দিয়ে যদি শুধু লোগোর কথা বলি, একটা ভুল লোগো নিয়ে আপনি ধরেন 3 বছর ব্র্যান্ডিং করলেন বা 2 বছর ব্র্যান্ডিং করলেন, তার মানে কি আপনি আপনার একটা ভুল চেহারা মানুষের সামনে দেখালেন। তো এটা যত বেশি কন্টিনিউ করবেন, মানে যত বেশি অডিয়েন্সের সামনে যাবেন, আপনি আসলে তত ভুলই করতেছেন এবং আলটিমেটলি আপনি আপনার বিজনেসের ব্র্যান্ড হওয়াটাকে আটকাই দিচ্ছেন, ঠিক আছে? তো ওই জায়গায় বলবো, যদি কেউ মনে করেন যে না এটা আগে হয়তো ঠিক ছিল না, এখন আপনার ঠিক করে নেওয়া উচিত, এটা আপনার এটা ঠিক করে নেওয়া উচিত। চেঞ্জ করা যায়, এটা হ্যাঁ, মানে এটা এরকম। অবশ্যই চেঞ্জ করা যায়, চেঞ্জ করা যাবে না এমন কোনো কথা নেই। বাট যত আগে আগে আপনার ভুল আপনি শুধরাইতে পারবেন ততই ভালো, যত দেরিতে শুধরাবেন তত আসলে আর ঠিক না। আরেকটা ব্যাপার যে নেক্সট যে প্যাকেজিং এ যে লোগোটা আর কি দেয়, তো এইটা থেকে আমি মানে প্রিন্ট করে তারপরে এই লোগোটা দিব প্রোফাইল পিকচার আচ্ছা, যেটা। এটা বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমার মনে হয় যারা এই বিষয়গুলো নিয়ে হয়তো একটু আরো আগে থেকে ট্রাই করেছেন, যারা শোনার চেষ্টা করেছেন, তারা হচ্ছে অ্যাকচুয়ালি এই বিষয়টা জানেন। সেটা হচ্ছে যে একটা বিজনেসের একটাই লোগো হয়, ঠিক আছে? একটা বিজনেসের লোগো এরকম হবে না
যে পেজের জন্য একটা, প্যাকেজিং এর জন্য আরেকটা, এটা হবে না। তবে একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে প্যাকেজিং এর রিকোয়ারমেন্ট অনুসারে কালারে কোনো একটা পরিবর্তন আসতে পারে, ঠিক আছে? কালারে কোনোভাবে কোনো একটা পরিবর্তন আসতে পারে, লাইক হয়তো দেখা গেল যে আপনার লোগোটা অনেক ভাইব্রেন্ট কালার, বাট আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট কোনো কারণে কোনো প্রয়োজনে ব্ল্যাক এন্ড হোয়াইট প্যাকেজিং করছেন, তো সেখানে ব্ল্যাক কালারে আপনার লোগোটা যেতে পারে বা হোয়াইট কালারে আপনার লোগোটা যেতে পারে, সেটা ইস্যু না, ঠিক আছে? বাট মেইন জিনিসটা হচ্ছে লোগোর যে মেইন শেপিং বা যে আইকনটা, এটা কোথাও চেঞ্জ হবে না। পেজে যেটা, ইউটিউব চ্যানেলেও সেটা, তারপরে হচ্ছে আপনার কি বলবো, আপনার ওয়েবসাইটেও সেটা, আপনার টিকটকেও সেটা, আপনার ইনস্টাগ্রামেও সেটা, আপনার প্যাকেজিংও সেটা, আপনার প্রাইস ট্যাগের মধ্যেও সেটা, ইভেন জামা কাপড়ের বিজনেস করলে যে সাইজের ট্যাগ থাকে সেখানের মধ্যেও সেটা থাকে, সব জায়গায়, ঠিক আছে? এটাকে বলে ব্র্যান্ড আইডেন্টিটি, ঠিক আছে? মানে আপনার আইডেন্টিটি একই রকমই থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া, এটা আসলে আমার কোনো আইডিয়া ছিল না এই ব্যাপারে। আচ্ছা, ওকে আপু। সো আর কারো কোনো প্রশ্ন আছে? অন্য যারা কানেক্টেড আছেন কারো কোনো প্রশ্ন আছে? নাহলে আমি পরামর্শে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি আপু বলুন। ওটা হচ্ছে যে আমরা দেখি যে যারা ব্র্যান্ড, বড় বড় ব্র্যান্ডগুলা তাদের নিজস্ব কিছু কালার থাকে, যেমন গ্রামীণ ফোনের এক ধরনের কালার ইউজ করে, বাংলালিংক যেমন কমলা কালার ইউজ করছে, যে এরকম যে কিছু কালার ইউজ করে যে তাদের ব্র্যান্ড পরিচিতি বাড়ানোর জন্য। তো আমাদের ক্ষেত্রে কি আমরা এই ধরনের কালারগুলো ইউজ করতে পারি বা আমাদের ব্র্যান্ড পরিচিতির জন্য, এবং কি ধরনের আসলে কালার ইউজ করলে বা কোন কালারটা মানে কোন ধরনের মানে আমার বিজনেসটা ফুটে উঠবে, আসলে এই ব্যাপারটা বুঝতে পারছি না। আচ্ছা, এটা ওকে, যদি খুব ক্লিয়ার করতেন আপনি। আচ্ছা, খুব ভালো প্রশ্ন করছেন। আমি একটু সংক্ষেপে উত্তর দিই, এটা ডিটেলস উত্তর দেওয়া ডিফিকাল্ট, কেন ডিফিকাল্ট সেটাও বলতেছি। সেটা হচ্ছে যে আপনার গ্রামীণ ফোন না, যেই আসলে ব্র্যান্ড হইতে চাইবে তার এই কাজটা করতে হবে। মানে তার লোগোর কালারের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু দেখবেন যে 3 থেকে 4টা কালার ম্যাক্সিমাম হচ্ছে ইউজ করে। এবং আপনি যদি আমাদের একাডেমির পেজে যান অথবা হ্যালো বিজারের পেজে যান, দেখবেন আমাদের যত পোস্টার, সব পোস্টারে আমাদের লোগোতে যে 2টা কালার আর অল্টারনেটিভ আরেকটা কালার আছে, যেটা আমাদের ব্র্যান্ড কালার হিসেবে আমরা ডিক্লেয়ার করছি, এরকম কালার গুলাই হচ্ছে ইউজ করা হয়, ঠিক আছে? এবং আপনি আমাদের পোস্টার, ভিডিও সবকিছুতে একই রকম একটা সামঞ্জস্য পাবেন, ঠিক আছে? সো ইভেন আপনি এই যে স্লাইডটা দেখতেছেন, হ্যাঁ, এই যে স্লাইডের এই পাশে যে কালারটা দেখতে পাচ্ছেন, স্লাইডের এই পাশে যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের একাডেমির লোগো কালার। এই যে এখান থেকে আপনি খেয়াল করলেই দেখবেন এই যে একাডেমির লোগো কালারটাই কিন্তু এখানে। এবং আপনার ফন্টের কালারগুলোর মধ্যে আমরা জাস্ট যতটুকু পারা যায় পুরোটাতে সামঞ্জস্য রাখার চেষ্টা করছি। এই যে একটা বিজার্স একাডেমি লেখাটার যে কালার, এই লেখাগুলো কিন্তু সেই কালারে ইউজ করা, ঠিক আছে? তো এটা ব্র্যান্ডের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস। কেন দেখেন, ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝে যাবেন। লাইক গ্রামীণ ফোনের যে কালারটা, ওই কালারটা যদি আপনি কোথাও দেখেন, দেখবেন যে আপনার মনের মধ্যে গ্রামীণ ফোনের কথা মনের মধ্যে চলে আসে। বিকাশের যে কালারটা, এই কালারটা যদি আপনি কোথাও দেখেন, দেখবেন যে আপনার মনের মধ্যে, আপনি দেখেন কোনো লোগো দেখেন নাই, মানে অন্য কোনো কিছু দেখেন নাই, জাস্ট ওই কালারটা দেখছেন, দেখবেন যে আপনার মাথার মধ্যে হিট করছে, বিকাশের কথা চলে আসছে। ব্র্যান্ড গুলা এজন্য এই কাজটা করে। এবং আপনি যদি আসলে আপনার বিজনেসটাকে ব্র্যান্ড করতে চান, তাহলে কিন্তু আপনার এই কাজটা করতে হবে। আপনার এরকম স্পেসিফিক লোগোতে ব্যবহার করা 2-3টা কালারই সব জায়গায় ইউজ করতে হবে, তাইলে আপনিও এই কাজটা করতে সফল হবেন, ঠিক আছে? এরপর আসেন যে আপনি আপনার বিজনেসের জন্য কোন কালার ইউজ করবেন। গ্রামীণ ফোন তো একটা কালার ইউজ করছে, এরপর আমরা আমাদের একাডেমিতে একটা কালার ইউজ করছি, হ্যালো বিজারও একই রকম কালার ইউজ করছে। আপনি আসলে আপনার বিজনেসে কোনটা করবেন, এটার আসলে সরাসরি উত্তর এই মুহূর্তে আমার পক্ষে দিয়ে দেওয়া সম্ভব না। কেন সম্ভব না? এটা ওই যে আমি শুরুতেই বলছিলাম, কালার সাইকোলজি। এটা হচ্ছে যিনি ব্র্যান্ড এক্সপার্ট বলতে, লাইক যারা ডিজাইন করে এবং ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে যারা কাজ করে, তারা হচ্ছে ডিফাইন করে। লাইক যারা ডিজাইনার তারা ডিফাইন করে যে এই ব্র্যান্ডের সাথে এই ব্র্যান্ডের সাথে এই কালার গুলো যায়। এখন আমি যদি এটা বলা শুরু করি, আমার প্রত্যেকটা ব্র্যান্ডের জন্য আলাদা আলাদা করে বলতে হবে। ইভেন শুধুমাত্র ধরেন এরকম ভাবেও অনেক ক্ষেত্রে বলা সম্ভব হয় না যে আপনি ফিমেল ড্রেস নিয়ে কাজ করেন, তার মানে আপনার এই কালার দিতেই হবে। আপনি ফিমেল ড্রেসের মধ্যে ওই ড্রেস কোন ধরনের স্পেসিফিক টার্গেট অডিয়েন্সের জন্য, সেটার উপর ভিত্তি করেও কালার সাইকোলজিটা নির্ভর করে, ঠিক আছে? সো লোগোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ, মানে আমি কথা বলে দেই, এটা আপনাদের হেল্প হবে। একটা লোগো ডিজাইন করার ক্ষেত্রে মাস্ট এমন কারো হেল্প নেওয়া উচিত যে এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করে, ঠিক আছে? সো এরকম কারো এক্সপার্টের হেল্প নিয়ে এটা করা উচিত। এটা সিম্পলি লাইক কয়েকটা ভুল অনেকেই করেন। এরকম অনেকে করেন যে নিজে ক্যানভা বা এই ধরনের কোনো প্ল্যাটফর্মে গিয়ে করার ট্রাই করেন। এটা করলে যেটা হবে যে আপনি মানে কয়েক মাস যেতে না যেতে আপনি বুঝবেন যে আপনি এটা মারাত্মক ভুল করছেন। কারণ আপনি ওইসব প্ল্যাটফর্ম থেকে যে আইকন টাইকন নিচ্ছেন, এগুলো কপি পেস্ট, মানে আপনি যেমন নিচ্ছেন এরকম আরো 10 জন নিয়ে এটা করতেছে। এরপর আপনি কালার সাইকোলজি গুলো ভালোভাবে না জানার কারণে, ইভেন ধরেন এই যে ফন্টটা ইউজ করা হয় না, যে লেখার স্টাইল, এটার উপরও নির্ভর করে আপনি ব্র্যান্ড, আপনার ব্র্যান্ড কোন ধরনের মেসেজ দিচ্ছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো একজন ব্র্যান্ডিং এক্সপার্ট বা একজন ব্র্যান্ড আইডেন্টিটি এক্সপার্ট ভালো বুঝেন। এটা আমার আপনার কাজ না, এটা একজন ব্র্যান্ড আইডেন্টিটি এক্সপার্টের কাজ। হ্যাঁ, সে ভালো বুঝেন, তার মাধ্যমে করা উচিত। এরপর আবার অনেকে একটা ভুল করেন, টাকা দিয়েই করেন কিন্তু ভুলটা করেন। লাইক অনেক ক্ষেত্রে দেখা যায় যে আশপাশের যে কম্পিউটার দোকানগুলো, সেখানে যারা ফটো এডিট করে, তারা মোটামুটি এরকম ইলাস্ট্রেটরের কাজটা জানে, তাদের কাছে গিয়ে আপনি আপনার পছন্দ মতো একটা কাজ করছেন বা একটা লোগো করছেন। এটা অনেক ক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট করে, কারণ আপনি যখন একটু বড় হইতে থাকেন, তখন আপনি নিজেই নলেজ ডেভেলপ করার সাথে সাথে আপনি নিজেই বুঝতে পারেন যে আপনি আসলে একটা, মানে আপনার ব্র্যান্ডের যে ইমেজটা আপনি দাঁড় করাইছেন সেটা একটা ভুল ইমেজ, সেটা লোগোটা একটা ভুল। সো ওই জায়গা থেকে যারা এই সেশনটা করছেন, আমি তাদের অ্যাওয়ারনেসের জন্য বলছি
এটা একজন ব্র্যান্ড আইডেন্টিটি এক্সপার্টের হেল্প নেওয়া উচিত আপনার লোগো ডিজাইনের ক্ষেত্রে, কারণ এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। লোগো বারবার চেঞ্জ করার কিছু নাই, এটা আপনি একবার করবেন, এটাই সারা জীবন চলবে, ঠিক আছে? সো ওই জায়গা থেকে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যেহেতু, এটা একবারই ঠিক করে নেওয়া ভালো, এটা হচ্ছে কথা। এই রিলেটেড আর কারো কোনো প্রশ্ন আছে? না হয় আমি পর অংশে চলে যাই, আমাদের যেহেতু পর অংশটুকু কভার করতে হবে। যতটুকু বললাম লোগো, ব্র্যান্ড আইডেন্টিটি ফর ফেসবুক পেজ, প্রফেশনালি অপটিমাইজেশন, এ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি ধরে নিচ্ছি নাই, সো আমি সামনের অংশে যাই। আচ্ছা, সো এখন আমরা বেশ ইন্টারেস্টিং একটা পার্টে চলে আসছি। এই পার্টের মধ্যেই আমরা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের অনেকগুলো প্রবলেমের সমাধান আমরা পেয়ে যাবো, অনেকগুলো প্রবলেমের সমাধান আমরা দেখে ফেলবো, ঠিক আছে? সো আমরা চলে আসছি হচ্ছে আমরা যেই জায়গাগুলোতে আমাদের টেকনিক্যাল সিস্টেম ডেভেলপ করার কথা বলেছিলাম। প্রথম 4টা ছিল ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, এগুলো ছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আর লাস্টে 5 নাম্বারটা ছিল ওয়েবসাইট, যেটা একমাত্র আপনার একদম নিজস্ব প্ল্যাটফর্ম। মানে আপনি আপনার নিজের বিজনেসটাকে অনলাইনে প্রেজেন্ট করার জন্য একদম নিজস্ব যে ব্যবস্থাপনা, সেটাই হচ্ছে ওয়েবসাইট। সো এই ওয়েবসাইট জিনিসটা কি, আমার ধারণা মোটামুটি সবাই জানেন। তাও যারা জানেন না তাদের জন্য আমি জাস্ট একটু ওপেন করে দেখাই, হ্যাঁ, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি ধরে নিচ্ছি যে মানে একবার আমি বেসিক লেভেল থেকে কথাগুলো বলার ট্রাই করছি। সো আমি এই স্ক্রিন শেয়ারিংটা অফ করে আমি জাস্ট আবার একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাই, তাহলে আপনাদের সবার একটু বুঝতে সুবিধা হবে, একটু কানেক্টেড থাকবেন সবাই। আমি জাস্ট একটা বিষয় দেখাই। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, সবাই একটু কানেক্টেড থাকেন। আচ্ছা, সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? একটু কেউ রেসপন্স করেন না, কিন্তু বুঝতে পারবো না যে জি সবাই ভাই, দেখতে পাচ্ছেন তো স্ক্রিন? আচ্ছা, ওকে, আমরা আমরা এখানে একটা ওয়েবসাইটের মধ্যে আছি, আমরা বাটা বাংলাদেশের একটা ওয়েবসাইটের মধ্যে আছি। সো এখানে দেখেন, একটা ওয়েবসাইট মানে কিন্তু এখানে ওর কোনো নির্ধারিত সীমা নাই। এই যে এখানে যে ব্যানারটা দিচ্ছে, চাইলে এটা দিতেও পারতো, নাও দিতে পারতো, এটা তাদের ইচ্ছা। এখানে যে সেগমেন্টটা শো করছে, এটা চাইলে শো করতে পারে, নাও পারে, এটা তাদের ইচ্ছা। এখানে যেটা করছে, এটাও তাদের ইচ্ছা। দেখেন ফেসবুক পেজে কি হয়, উপরে আপনার কভার ফটো দিতে হবে, এখানে প্রোফাইল ফটো থাকবে। আপনি কি চাইলে এটা করতে পারবেন যে প্রোফাইল ফটোটা এখানে থাকে, এটাকে এখানে নিয়ে আসতে পারবেন? পারবেন না, ঠিক আছে? সো এই জিনিসটাই হচ্ছে একটা ওয়েবসাইট আর আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর মধ্যে পার্থক্য। ওয়েবসাইটটা কমপ্লিটলি আপনার নিজস্ব, হ্যাঁ? এবং এই ওয়েবসাইটে আমরা মোটামুটি যেহেতু মানে অনলাইন বিজনেস, এটা তো আসলে অনেক আগের কনসেপ্ট, ঠিক না? যদি 2015-16 সাল বলতাম, তাইলে হয়তো বলতাম যে হচ্ছে তখন যখন ট্রেনিং করাতাম, তখন এরকম বিষয় যে লাইক মানে একদম নতুন একটা কনসেপ্ট। বাট এটা কিন্তু এখন আর নতুন কোনো কনসেপ্ট না, সবাই আমার মনে হয় ওয়েবসাইট কি সেটা আমরা জানি। তাও আমি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য জাস্ট নিয়ে আসলাম। এখন আপনি দেখেন এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট নিয়ে আমরা নেক্সট অংশে কিছু কথা বলবো, এবং ওই কথার মধ্যে আমরা আমাদের অনেকগুলো সমস্যার বাস্তবসম্মত সমাধান আমরা পেয়ে যাবো সেলস বাড়ানো নিয়ে। আমি জাস্ট সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের বিজনেসের একদম শুরুর দিক থেকে আমাদের ওয়েবসাইটে থাকা কেন প্রয়োজন, আমরা সেই জিনিসটা স্টেপ বাই স্টেপ বোঝার ট্রাই করবো, ঠিক আছে? প্রথম যেই জিনিসটা, একটা ওয়েবসাইট থাকলে যে বিজনেসের ওয়েবসাইট থাকবে আর যে বিজনেসের ওয়েবসাইট থাকবে না, এই দুইটা বিজনেসের মধ্যে প্রথম যে সুবিধাটা যে বিজনেসের ওয়েবসাইট থাকবে সেটা পাবে, সেটা হচ্ছে এক্সাক্ট অডিয়েন্স ফাইন্ডিং অ্যাকর্ডিং টু প্রাইস। মানে আপনি যে প্রোডাক্ট সেল করতেছেন, সেই প্রোডাক্টের এক্সাক্ট অডিয়েন্সই আপনি পাবেন, এবং যে প্রাইসে আপনি অফার করতেছেন ওই প্রাইস অনুসারেই আপনি অডিয়েন্সটা পাবেন, যদি আপনি ফেসবুক আর আপনার ওয়েবসাইট থাকে, মানে আপনার ফেসবুক পেজ আর আপনার ওয়েবসাইট থাকে, এবং এই দুটা কম্বিনেশন করে আপনি মার্কেটিং করার চেষ্টা করেন। জিনিসটা কিভাবে ঘটে আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো, ঠিক আছে? তো বিষয়টা বোঝার জন্য আমি আগে কিছু তথ্য আপনাদের ক্লিয়ার করি। ধরেন এরকম আপনাদের প্রায় সবার সাথে হইতে না, আপনি মোবাইলের সামনে লাইক ব্যাগ নিয়ে কথা বলছেন বা শাড়ি নিয়ে কথা বলছেন, মানে কারোর সাথে কথা বলছেন ব্যাগ নিয়ে বা শাড়ি নিয়ে মোবাইলের সামনে, বা মোবাইলে কারোর সাথে ব্যাগ নিয়ে বা শাড়ি নিয়ে কথা বলছেন, অথবা মেসেঞ্জারে কারোর সাথে কোনো একটা প্রোডাক্ট নিয়ে চ্যাট করছেন, বা কোনো একটা প্রোডাক্টের আশপাশে কিছু একটা কথা বলছেন, অথবা আপনি ধরেন আপনার জন্মদিনের পরিকল্পনা বা বিবাহ বার্ষিকীর পরিকল্পনা নিয়ে কারোর সাথে একটু মেসেজে চ্যাট করছেন, হ্যাঁ? অথবা এ নিয়ে হচ্ছে আপনি আপনার ফোনের সামনে কথা বলছেন। দেখবেন ওর পরবর্তী 1 ঘন্টার মধ্যে ফেসবুকে যদি আপনি ঢুকেন, ফেসবুক আপনাকে এমন অ্যাড দেখাবে যেটা হয়তো বিবাহ বার্ষিকী, ম্যারেজ সেরেমনি রিলেটেড, কোনো একটা ম্যারেজ অ্যানিভার্সারি রিলেটেড কোনো একটা প্রোডাক্টের অ্যাড, অথবা আপনি যদি কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট, ব্যাগ বা শাড়ি কিছু নিয়ে কথা বলেন, সেই ব্যাগ বা শাড়ির অ্যাড, অথবা আপনি আপনার মোবাইল ইউজ করে কোনো কিছু একটা সার্চ করছেন, সেই রিলেটেড অ্যাড দেখাচ্ছে। তার মানে ফেসবুক অ্যাকচুয়ালি একটা গোয়েন্দার মতো, স্পাইয়ের মতো আমাদের ডিভাইসটা ট্র্যাক করে আমরা যা যা করতেছি এই তথ্যগুলো কিন্তু আপনার দিচ্ছে। এখন ফেসবুকের কাছে তথ্য আছে যে লাইক গত 1 বছর ধরে আপনি কোন কোন প্রোডাক্ট কিনছেন,
কোন কোন রেস্টুরেন্টে গেছেন, প্রায় সব তথ্যই ফেসবুকের কাছে আছে। কারণ আপনি যখনই রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্টে গিয়ে একটা ছবি তুলছেন, ফেসবুকে আপলোড দিচ্ছেন, ফেসবুক কিন্তু ধরে ফেলছে। আপনি রেস্টুরেন্টে গিয়ে হয়তো একটু মানে কোন ফুডটা খাইছেন সেটা আপনার স্টোরিতে দিচ্ছেন, এখন ফেসবুক দেখছে যে আপনি ফাস্ট ফুড বেশি খান, তার মানে ফাস্ট ফুডের অ্যাড গুলো আপনাকে দেখাবে। তো আপনি যে কাজটা করতেছেন, এই একই কাজ আরো অনেক মানুষ করতেছে, সবার তথ্যই ফেসবুকের কাছে আছে। আপনার সম্পর্কে অনেক ক্ষেত্রে ফেসবুক আপনার চেয়ে ভালো জানে, আপনি কি পছন্দ করেন কি করেন না, এটা অনেক ক্ষেত্রে ফেসবুক অ্যালগোরিদম আপনার চেয়ে ভালো জানে, ঠিক আছে। এখন এটা দীর্ঘদিন ধরে আপনি ফেসবুক চালাচ্ছেন, আপনার মতো এরকম আমার মতো আপনার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশে প্রায় বর্তমানে প্রায় 7 কোটির মতো মানুষ ফেসবুক চালাচ্ছে বাংলাদেশে, বর্তমানে 7 কোটির মতো ফেসবুক ইউজার আছে। এই 7 কোটির মতো ইউজারের তথ্যই ফেসবুকের কাছে আছে। আমরা ধরলাম যে 1 কোটি ফেক অ্যাকাউন্ট, তাহলে 6 কোটির মতো অডিয়েন্স। এই 6 কোটির মতো অডিয়েন্সের মানে কে কোন প্রোডাক্ট পছন্দ করে সেটা তথ্য ফেসবুকের কাছে আছে, এবং কে কোন দামের প্রোডাক্ট পছন্দ করে সেই তথ্য ফেসবুকের কাছে আছে। এই তথ্যগুলোই ফেসবুক ব্যবহার করে যখন আপনি প্রপার ওয়েতে মার্কেটিং করেন, তখন আপনার অর্ডার পাওয়ার ক্ষেত্রে এই তথ্যগুলো ব্যবহার করে অ্যাড দেখাইতে যায়। এখন আমরা যখন অ্যাড দেই বা বুস্ট করি, তখন আমাদের কেন এই প্রবলেম হয় যে মানুষ প্রচুর মেসেজ দেয়, অর্ডার করে না, প্রাইস জেনে চলে যায়, অর্ডার করে না? কারণ আপনি প্রপারলি ফেসবুককে বুঝাইতে পারেন নাই যে আপনি কাদেরকে চান, আর আপনি প্রপারলি ফেসবুককে বুঝাইতে পারেন নাই যে আপনার প্রোডাক্টের দাম কত। এই জিনিসটা যখন আপনি বুঝাইতে পারেন না, তখনই ভুলভাল অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা যায়। আর যখনই ভুলভাল অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা যায়, তখনই যেটা হয় সেটা হচ্ছে যে মানে মানুষ ওই যে এমন মানুষজন হচ্ছে এসে নক করে বা অর্ডার করার জন্য আসে যারা অ্যাকচুয়ালি আপনার অডিয়েন্সের। জিনিসটা কিভাবে ঘটে আর কিভাবে এটা সমাধান করা যায় সেটা এখন আমি একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখেন, আমি যখনই এই ওয়েবসাইটটাতে আসছি, এই বাটা বাংলাদেশের ওয়েবসাইটটাতে আসছি, দেখেন কি ঘটনা ঘটতেছে। ওদের ওয়েবসাইটটা আমাকে ট্র্যাক করতেছে। আমি যে ওদের ওয়েবসাইটে আসছি, এটা ওদের ওয়েবসাইট এবং ওদের ফেসবুক অ্যাড ম্যানেজার মিলে আমাকে ট্র্যাক করতেছে। সেই ট্র্যাকিংটা আমি জাস্ট একটা টুল এখানে ইনস্টল করে রেখেছি বলে আমি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে মেটা পিক্সেল নামে একটা টুল আমি ইনস্টল করে রেখেছি, মেটা পিক্সেল হেল্পার। এটার কারণে আমি দেখতে পাচ্ছি যে আমাকে ট্র্যাক করছে। আমি যখন ওদের পেজে আসছি, এখানে একটা সিগন্যাল শো করছে, তার মানে আমাকে ট্র্যাক করা শুরু করছে। এখন আমি যদি এরকম করি, লাইক আমি এই যে দেখেন হাস্ট অফিসের একটা জুতা যেটার দাম 12,999, আমি এই প্রোডাক্টটাতে ক্লিক করতেছি। বেশ ইন্টারেস্টিং একটা জিনিস আমি এখন দেখাবো, খেয়াল করেন। আমি এই প্রোডাক্টটাতে ক্লিক করছি, দেখেন একটু লোড হয়ে নিক, তারপরে দেখাচ্ছি জিনিসটা। ক্লিক করার পরে কি করছে দেখেন, এখনো আসে নাই, এখানে একটু লোড হয়ে নিক। এখানে দেখেন সিগন্যালটা বেড়ে গেছে, এখানে সিগন্যাল ছিল 2, সিগন্যাল হয়ে গেছে 4। এখন আমরা যদি এখানে ক্লিক করি, আমরা একটা জিনিস এখানে দেখতে পাবো, ভিউ কন্টেন্টের মধ্যে আমরা ক্লিক করি, দেখেন আমি হাস পাপিসের যে জুতাটা মানে ক্লিক করছি, এটা কোন ক্যাটাগরির জুতাতে আমি ক্লিক করছি সেটা ওরা ট্র্যাক করে ফেলছে, ধরে ফেলছে। তারপর আমি কত টাকা দামের জুতাতে ক্লিক করছি সেটাও ধরে ফেলছে, ঠিক আছে। এটা কিন্তু ওরা ট্র্যাক করছে, খেয়াল করেন আমি কোন দামের কোন প্রোডাক্টটাই ক্লিক করছি এটা ট্র্যাক করছে। এরপর আমি যদি এখন এখান থেকে লাইক আমি বাইট নাও, মানে আমি এটা অর্ডার করে দিতে চাচ্ছি, ঠিক আছে, এই বাইট নাওতে ক্লিক করি। এখন দেখেন এই যে আমি এখন একবারে চেক আউট, মানে একটা জিনিস আমরা অর্ডার করার জন্য যেই জায়গায় চলে যাই সেখানে চলে গেলাম। সেখানে চলে যাওয়ার পরে এখন কিন্তু আবার এটাও ট্র্যাক করতেছে, এই যে আমি ইনিশিয়েট চেক আউট, মানে আমি চেক আউট করার উদ্যোগ নিছি, এটাও কিন্তু ওরা ট্র্যাক করতেছে। হ্যাঁ, এরপরে কত টাকা দামের প্রোডাক্ট কি সেটা ট্র্যাক করছে, এটা তো আগেই ট্র্যাক করতেছিল। এখন যদি আমি সিম্পলি শুধু অর্ডারটা করে দেই, সেটাও কিন্তু ওরা ট্র্যাক করবে যে আমি অর্ডারটা করে দিচ্ছি। এই যে এত ট্র্যাকিং করলো, কি লাভ হইলো, কি লাভটা হইলো সেটা একটু দেখেন। দেখেন এই যে জুতাটা, আমি যদি আবার একটু ব্যাকে এসে আপনাদের দেখাই, এই যে জুতাটা একটু সবাই খেয়াল করবেন, এই যে জুতাটা হাস পাপিসের যে জুতাটা আমি দেখতে পাচ্ছি, এই যে জুতাটা, এটার দাম কত, 12,900। এই লোফারটার দাম কত, 12,999 টাকা, মানে 13,000 টাকা। এখন একটা জিনিস খেয়াল করেন তো, এই যে জুতাটা দেখতে যেমন, এই সেম দেখতে এরকম জুতা বাজারে কি 1200 টাকায় পাওয়া যায় না? 500, 700, 800, 900 টাকায় তো পাওয়া যায়। 900 থেকে 1200-র মধ্যে অ্যাভেলেবেল এই জুতা পাওয়া যায়, ঠিক আছে। সো এখন ধরেন আপনি যখন নর্মালি আপনার যখন এরকম ওয়েবসাইট থাকে না, আমি বিষয়টা বুঝাই বলতেছি, যখন আপনার এরকম ওয়েবসাইট থাকে না, আপনি শুধু পেজের মাধ্যমে অ্যাড দেন, তখন যেটা হয় ফেসবুক দেখে যে আপনি জুতার অ্যাড দিচ্ছেন। ফেসবুক তখন এটা বুঝতে পারে না যে এই জুতাটার দাম কত, এটা ফেসবুক বুঝতে পারে না। ফেসবুক শুধু দেখছে ওই যে আপনি ছবি দিচ্ছেন, ওই ছবি অ্যানালাইসিস করে বুঝছে যে আপনি জুতার অ্যাড দিচ্ছেন। এটুকু বুঝে ফেসবুক যেটা করে, জুতা যারা পছন্দ করে তাদেরকে অ্যাডটা দেখাইতে থাকে, যারা জুতা পছন্দ করে তাদেরকে অ্যাডটা দেখাইতে থাকে। মানে এরকম লোফার যারা পছন্দ করে, এই তথ্য তো ফেসবুকের কাছে আছে, লোফার যারা পছন্দ করে, তো লোফার যারা পছন্দ করে এই তথ্যটা ফেসবুকের কাছে আছে, এবং ফেসবুক ওই লোফার যারা পছন্দ করে তাদেরকেই দেখাইতে থাকে। এখন দেখেন আপনি বিষয়টা, যে লোফার 1200 টাকায়ও পাওয়া যাচ্ছে, আবার 12,999 টাকাও পাওয়া যাচ্ছে, মানে 12,000 টাকাও পাওয়া যাচ্ছে, 1200 টাকাও পাওয়া যাচ্ছে। এখন যদি ফেসবুক শুধুমাত্র লোফার যারা পছন্দ করে তাদেরকে দেখায়, তাহলে কি হবে বলেন তো? আপনার পেজে এই মানুষগুলাই বেশি আসবে,
তারা, কারণ ওদের সংখ্যাই তো বেশি, এই 13,000 টাকা জুতা কেনা মানুষের সংখ্যা তো কম, 1200 টাকায় জুতা কেনার সংখ্যা মানুষের সংখ্যা বেশি। তাইলে ফেসবুক যখন দেখাবে তখন ওই মানুষের কাছেই বেশি যাবে যারা 1200 টাকায় কিনে অভ্যস্ত। আর যারা 1200 টাকায় কিনে অভ্যস্ত তারা জীবনও এই 13,000 টাকায় এই জুতা কিনবে না। এখন তারা কি করবে, ওই যে এসে মেসেজ করবে যে অর্ডার করতে চাই, প্রাইস কত। আপনি তো ওই যে পোস্টে হয়তো প্রাইস লেখেন না, এখানে প্রাইস জানতে চাইলেও আপনি প্রাইস বললেন, প্রাইস বলার পরে এরা চলে যাবে, এরা আর অর্ডার করবে না। কারণ এ তো আপনি যে দামে অফার করতেছেন সেই দামে কিনতেই যাচ্ছে না, সেই দামে কেনার অডিয়েন্সই না। তার মানে কি আপনার প্রোডাক্ট খারাপ? তার মানে কি আপনার প্রোডাক্টের অনেক দাম? বিষয়টা সেটা না, বরং বিষয়টা হচ্ছে আপনি সঠিক যে কাস্টমার তার কাছে পৌঁছাইতে পারেন নাই। আপনি প্রপারলি আপনার যে প্রোডাক্ট, সেইটা যেই দামের প্রোডাক্ট, সেই দামের প্রোডাক্ট কিনে যারা অভ্যস্ত তাদের কাছে পৌঁছাইতে পারেন নাই, তাদের কাছে আপনি পৌঁছাইতে পারেন নাই। তাহলে তাদের কাছে যখন আপনি পৌঁছাইতে পারেন নাই, তখন স্বাভাবিকভাবেই তো সেল হবে না, স্বাভাবিকভাবেই তো আপনি অ্যাড দিয়েও বিক্রি পাবেন না। ওই যে বলতেছিল কি, দেখুন আপনি যেন বুস্টিং করলে কি হবে না হবে, তখন আপনি বুস্টিং করো, বুস্টিং এর টাকাও তুলতে পারবেন না, কারণ ফেসবুক বুঝতে পারতেছে না যে কাকে অ্যাডটা দেখানো যাবে। আমি যখন সিম্পলি এরকম ওয়েবসাইট সহ সিস্টেম রেডি না করে শুধু একটা ফেসবুক পোস্ট দিয়ে সেল করার ট্রাই করব, তখন যেটা হবে সেটা হবে যে ফেসবুক ভুলভাল অডিয়েন্সের সামনে হচ্ছে প্রেজেন্ট করতে থাকবে, ভুলভাল অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করতে থাকবে, যারা আলটিমেটলি এটা কাস্টমারই না। এখন যখনই এরকম এক্সাক্ট অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারবেন না, তখনই তো আলটিমেটলি আপনি সেল পাচ্ছেন না। আপনি যে পরিমাণ টাকা ইনভেস্ট করতেছেন সে পরিমাণ টাকা আপনি ব্যাক পাচ্ছেন না, কারণ ফেসবুক ভুল অডিয়েন্সের কাছে দেখাচ্ছে। ভুল 10,000 অডিয়েন্সের কাছে দেখানো যে কথা, আর সঠিক 100 অডিয়েন্সের কাছে দেখানো তার চেয়ে অনেক ভালো কথা। সো সেই জিনিসটা সলভ করা যায় যদি আপনার একটা খুব সুন্দর সেলস ফ্রেন্ডলি ওয়েবসাইট যদি থাকে, ঠিক আছে। এরপরে যে বিষয়টা আমরা এখানে বলতে পারি, ওয়েবসাইট থাকলে আমরা আরো যে ব্যবস্থাটার জন্য আমাদের ওয়েবসাইট থাকা দরকার সেটা হচ্ছে রিটার্গেটিং। রিটার্গেটিং জিনিসটা কেমন? এই যে আমি এই জুতাটাই ক্লিক করছি না, এই জুতাটাই ক্লিক করছি, আর কি করছে ওই বাটা তাদের অ্যাড ম্যানেজারের মাধ্যমে, তাদের পিক্সেলের মাধ্যমে আমাকে ট্র্যাক করে ফেলছে যে আমি এই জুতাটাই ক্লিক করছি। এখন আমি হয়তো আপনাদেরকে শিখানোর পারপাসে ক্লিক করছি, কিন্তু যারা আপনার সত্যিকার অর্থে লাইক যারা আপনার কি বলবো যে অডিয়েন্স, তারা আপনার ওয়েবসাইটে গিয়ে কি করবে, ওই প্রোডাক্টটাতে ক্লিক করবে যেটা তার পছন্দ হচ্ছে, ঠিক আছে। সো বাটা যখন আবার এই প্রোডাক্টের অ্যাড চালাবে, আমি যদি ফেসবুকে ঢুকি আমি এই অ্যাডটা দেখতে পাবো, আমি এই অ্যাডটা দেখতে পাবো, কারণ বাটা সামনে হচ্ছে আমার এই অ্যাডটা শো করবে, কারণ বাটা এটা ট্র্যাক করে রাখছিল যে আমি এই প্রোডাক্টটা পছন্দ করছি, আমি এই প্রোডাক্টটা পছন্দ করছি। সো ওই জায়গাটা থেকে রিটার্গেটিং এর ক্ষেত্রে আপনার ওয়েবসাইট আপনাকে হেল্প করছে। আপনি এক্সাক্ট ওই অডিয়েন্সকে টার্গেট করতে পারতেছেন যারা আপনার এই প্রোডাক্ট পছন্দ করে। শুধু এটা না, ধরেন আমি এই জুতাটাই ক্লিক করছি, আমার মতো এরকম 100 জন ক্লিক করছে, এই 100 জনের মধ্যে এই যে 100 জন ক্লিক করছে, ফেসবুকে এটাও বলা যায় যে এই 100 জনের মতো আরো যতজন আছে তাদের সামনে যেন অ্যাড যায়। মানে যারা এই আমার মতো যারা এই জুতাটা পছন্দ করেন, এরকম আরো যারা আছে এটাও তো ফেসবুক জানে যারা কারা কারা এরকম এই জুতা পছন্দ করতে পারে। সো ওদের কাছে যেন অ্যাড যায়, এটাও করা যায়। শুধু এটা করা যায় যখন আপনার এরকম একটা ওয়েবসাইট থাকবে এবং ওয়েবসাইটে এরকম ট্র্যাকিং সিস্টেমটা যুক্ত করা থাকবে। সো আপনি কি করতে পারলেন, অনেক লেভেলে রিটার্গেট করতে পারলেন। এরপর অনেক সময় দেখা যায় কি, আমি ধরেন এই প্রোডাক্টটা অর্ডার করে ফেললাম, হ্যাঁ, এখন এই প্রোডাক্টটা অর্ডার করে ফেললে যেটা হবে সেটা হচ্ছে তার মানে কি, পাটা বুঝে গেল যে আমি ওদের একজন কাস্টমার। এখন সে যেটা করবে, ওর নতুন স্টাইলের যখন কোনো জুতা আসবে, সে চাইবে ওর যারা আগে কাস্টমার হয়েছিল, যারা আগে ওর এই জুতা কিনছিল, তারা যেন তার পরবর্তী জুতাটা দেখতে পায়, জুতার অ্যাডটা দেখতে পায়। সো ওই রিটার্গেটটাও এরকম ট্র্যাকিং এর মাধ্যমে করতে পারবে। সো ওভারঅল যখন আপনি এরকম রিটার্গেটিং করতে পারবেন, রিটার্গেটিং করে আপনি আপনার এক্সাক্ট অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারবেন, তখন সত্যিকার অর্থে আপনার সেল অনেক বেড়ে যাবে। নর্মাল একজন যার এরকম ওয়েবসাইট নাই, ট্র্যাকিং সিস্টেম নাই, সে 1,000 টাকা খরচ করে যতটুকু আউটপুট পাবে, আপনি 1,000 টাকা খরচ করে তার ডাবল আউটপুট পাবেন। এজন্যই দেখা যায় যে অনেক বিজনেসে ঝরে পড়ে ইনিশিয়ালি ফেসবুকের বুস্টিং ট্র্যাপে পড়ে। তারা যেটা করে, তারা হচ্ছে এরকম ওয়েবসাইট বা এরকম সিস্টেম ছাড়াই বুস্টিং করার ট্রাই করে, বুস্টিং করতে থাকে। আলটিমেটলি ফেসবুক তো মানে অন্ধের মতো জাস্ট হাত পাইতে থাকে, বুঝতে পারে না যে কোথায় কি করবে, কোন দিকে যাবে, কোন অডিয়েন্সকে দেখাবে, সে এদিক ওদিক করতে থাকে। এবং আলটিমেটলি যখন এদিক ওদিক করতে থাকে, যেটা হয় সেটা হচ্ছে যে সে অ্যাকচুয়ালি আপনাকে সেল এনে দিতে পারে না, বাট ঠিকই আপনার আরেকজন কম্পিটিটর এরকম ট্র্যাকিং সিস্টেম ইউজ করে সে কিন্তু সেল নিয়ে আসছে। আচ্ছা, সো এরপরে যে সুবিধাটা আপনি পাবেন সেটা হচ্ছে আপসেলিং এর সুবিধা পাবেন। বিষয়টা কেমন সেটা একটু আমি দেখি। ধরেন আমি এই প্রোডাক্টটা অর্ডার করতে আসছিলাম, ঠিক আছে। এখন এই প্রোডাক্টটা অর্ডার করতে আসার পরে, এই প্রোডাক্ট একটা দামি প্রোডাক্ট, আমি এই প্রোডাক্টটা অর্ডার করতে আসছি। আসার পর আমি যদি একটু নিচের দিকে যাই, এই যে এখানে একটু নিচের দিকে গেলে এই রিলেভেন্ট এটার সাথে ম্যাচ করা আরো কিছু প্রোডাক্ট শো করতেছে। এখন এটা ধরেন একটা লোফার, হ্যাঁ, এটা একটা লোফার, আমার একটা লোফার লাগবে, আমি এটা পছন্দ করলাম, এটা অর্ডার করতে আসছি, আমি অর্ডার করতে যাচ্ছিলাম। আমি একটু নিচের দিকে আসার পরে হঠাৎ করে আমার এই জুতাটার দিকে চোখ গেল। এটা কিন্তু ওরকম না, উপরেরটা যেরকম এরকম না। আমি চিন্তা করলাম যে র্যান্ডম ইউজের জন্য এই টাইপের একটা জুতা থাকলেও আমার ভালো হয়, ঠিক আছে, প্রাইস টাইসে ওটার তুলনায় কম আছে, র্যান্ডম ইউজের জন্য এটা থাকলে ভালো হয়। আমি যখন কি করলাম, শুধু এটা অর্ডার করতে যাচ্ছি সেটা না, আমি সাথে এটাকেও যুক্ত করে নিলাম। এরকম হইতে পারে, কিন্তু এটা জুতার ক্ষেত্রে না, যতটুকু হয়
ড্রেস, কসমেটিক্স এই টাইপ জিনিসের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়। যে লাইক একজন ধরেন এখানে একটা 3 পিস অর্ডার করতে আসলো, হ্যাঁ 3 পিস অর্ডার করতে আসলো, সে একটু নিচের দিকে স্ক্রল করে এসে দেখলো কি এখানে একটা হিজাব আছে বা একটা ওড়না আছে, হিজাব আছে যেটা খুব পছন্দসই হইলো তার কাছে, হ্যাঁ বা একটা টপস আছে যেটা তার কাছে খুব পছন্দ হইলো, সে তখন কি করে এটার সাথে এটা অর্ডার করে। এটাকে বলা আপসেলিং। মানে একটা অর্ডার করতে এসে আপনি মানে আসছিল একটা কিনতে, আপনি তার কাছে আরো একটা বিক্রি করে দিলেন, ঠিক আছে। তখন আপনি দেখেন এর কাছে আমি গেছিলাম হচ্ছে 13,000 টাকার একটা প্রোডাক্ট কিনতে, আমি যদি শুধু এটা কিনে ফেলতাম, নর্মালি যদি পেজ থেকে অ্যাড হইতো, ওয়েবসাইটে হইতো, একজন কাস্টমার কিন্তু শুধু এটা কিনেই চলে যেত। বাট এখানে হওয়ার কারণে আরেকটু চান্স বাড়লো যে 13,000 টাকার পাশাপাশি আরো 6,000 টাকা বিক্রি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেল, ঠিক আছে। 5,999 টাকা মানে আরো 6,000 টাকা বিক্রি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেল, বা আপসেলিং এর একটা সম্ভাবনা তৈরি হলো। এটা হইলো কিন্তু শুধুমাত্র ওয়েবসাইট থাকার কারণে, যেটা ওয়েবসাইট না থাকলে একদমই সম্ভব ছিল না। তো আমরা যেটা করতে পারলাম, ওয়েবসাইট থাকার কারণে আপসেলিংটাও করতে পারলাম, আপসেলিং এর মাধ্যমে আমাদের সেলস অনেক গুণ বাড়াইতে পারলাম। এরপর আসে অটোমেটেড সেলস সিস্টেম। দেখেন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা এখন যদি এখান থেকে এই বাই ইট নাওতে ক্লিক করি, আমরা যদি এখান থেকে বাই ইট নাওতে ক্লিক করি বা একটু কার্ডে ক্লিক করি, একটা জিনিস খেয়াল করবেন, আমি এখান থেকে এই যে জাস্ট আমার ইনফরমেশন গুলো দিব, তারপর আমি কি করব, প্লেস অর্ডারে ক্লিক করব, এই যে নিচে প্লেস অর্ডার বা পে নাওতে ক্লিক করব। ওদেরটা অ্যাডভান্স পেমেন্ট সিস্টেম, বাট ই কমার্সে তো নরমালি অ্যাডভান্স পেমেন্ট সিস্টেম হয় না, নরমালি যেটা হয় যে ক্যাশ অন ডেলিভারি হয়। আমি জাস্ট পে নাও প্লেস অর্ডারে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে যে আমার অর্ডারটা প্লেস হয়ে যাবে। আমি কিন্তু কারোর সাথেই কোনো কথা বলা লাগে নাই, এবং আমার প্রোডাক্ট সম্পর্কে যত তথ্য দরকার ছিল, যাবতীয় যত তথ্য দরকার ছিল সবকিছু কিন্তু আমি এখানে পেয়ে গেছি। যে এখানে আমার সব তথ্য দেওয়া আছে, আমি এই প্রোডাক্ট সম্পর্কে যা যা জানতে চাই সবকিছুই এখানে আছে। আমি জাস্ট এখান থেকে দেখলাম, দেখে আমার প্রোডাক্টটা পছন্দ হলে আমি অর্ডার করে দিলাম। মেসেজে বসে বসে চ্যাট করা, কথা বলা, এগুলো কোনো কিছুরই আমার প্রয়োজন হইল না। এখন অনেক কাস্টমারই এরকম আছে, অনেক কাস্টমার না, যারা অ্যাকচুয়াল কাস্টমার, যারা অ্যাকচুয়ালি অনেক বেশি পারচেজ করে, অনলাইন থেকে অনেক বেশি কেনাকাটা করে, তারা বসে বসে চ্যাট করতে পছন্দ করে। তারা সিম্পলি একটা ওয়েবসাইটে যায়, অর্ডার নাওতে ক্লিক করে, অর্ডার করে ফেলে, ঠিক আছে, এর বেশি কিছু করে না। বাট ওই যে যখন আপনি ওই টাইপের অপশন দিবেন, অনেক চ্যাটিং ম্যাটিং, আমি মনে করি যে ইনিশিয়ালি শুধুমাত্র একটা প্রোডাক্ট যখন একদম নতুন লঞ্চ করা হয়, আপনি হয়তো কাস্টমারের মনোভাব একটু বুঝতে চাচ্ছেন, তাদের কোনো এক্সট্রা ডিমান্ড আছে কিনা, মানে আপনি প্রোডাক্ট আরেকটু ইমপ্রুভ করার জন্য, সেক্ষেত্রে আপনি মেসেজ অপশন দিয়ে অ্যাড রান করতে পারেন। বাট এটা ছাড়া নরমালি এরকম ওয়েবসাইট দিয়ে ট্র্যাকিং সিস্টেম সহ অ্যাড রান করলে আপনি যত বেশি আউটপুট পাবেন, এটা নরমালি আপনি পাবেন না। কারণ তখন ফেসবুক এক্স্যাক্টলি ওই অডিয়েন্স গুলাকেই দেখায় যারা ওয়েবসাইটে অর্ডার করে অভ্যস্ত। ফেসবুক ওই অডিয়েন্সকে দেখায় না যারা মেসেজে জাস্ট ঘন্টা পর ঘন্টা চ্যাট করে, ওদেরকে দেখাই না, তাদেরকে দেখায় যারা ওয়েবসাইটে অর্ডার করে অভ্যস্ত, ওয়েবসাইট থেকে কিনে অভ্যস্ত। তখন যখন ওই টাইপ মানুষের সামনে অ্যাডটা যায়, তখন সেলস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। কারণ এরা ওই গ্যাঞ্জাম টাইপের কাস্টমার না, এরা হচ্ছে সিম্পলি ফ্রম অর্ডার প্লেসার, ঠিক আছে। তো এরা সিম্পলি হচ্ছে কথাবার্তা ছাড়াই অর্ডার করে দিবে, যেটা আপনার সেলস অনেক গুণ বাড়াই দিবে অনেক কম হ্যাসেলে। এরপরে আসা হচ্ছে রিডিউসিং মার্কেটিং কস্ট। খুব স্বাভাবিকভাবে যখন আপনি এক্সাক্ট অডিয়েন্সকে খুঁজে পাবেন, এক্সাক্ট অডিয়েন্সকে একটা দেখাইতে পারতেছেন, তাদেরকে আবার রিটার্গেট করতে পারতেছেন, তাদের মতো আরো যারা আছে তাদেরকে টার্গেট করতে পারতেছেন, আপনি আপসেলিং এর মাধ্যমে কিছু টাকা পয়সা বেশি সেল করতে পারতেছেন, আপনি অটোমেটেড সেল সিস্টেমের মাধ্যমে ওই মানুষগুলোকে পাচ্ছেন তারা বেশি অর্ডার করে কোনো কথাবার্তা ছাড়াই অর্ডার করতে পারতেছে, মানে ভেজাল মুক্ত অর্ডার আপনি পাচ্ছেন। তার মানে আপনার মার্কেটিং কস্ট খুব স্বাভাবিকভাবে কমে যাবে। এবং আমি এখানে একটা কথা বলতে পারি, লাইক নর্মালি একজন ওয়েবসাইট ছাড়া যদি হচ্ছে 10,000 টাকা অ্যাড এর পেছনে খরচ করে, সে যেই পরিমাণ অর্ডার পাবে, আপনি 5,000 টাকা বা 7,000 টাকায় ওই একই পরিমাণ অর্ডার পেতে পারেন, অথবা সে 10,000 টাকায় যে পরিমাণ অর্ডার পাবে, আপনি 10,000 টাকায় প্রায় তার ডাবল অর্ডার পেতে পারেন। কারণ এটা সিস্টেমটাই ফেসবুক ওভাবে তৈরি করে রাখছে। ফেসবুক তো আসলে সে তথ্যগুলো চাই, সে যখন সঠিক তথ্য পাবে, তার কাছে প্রচুর ডেটা আছে, সে জানে কে কোন ধরনের প্রোডাক্ট পছন্দ করে। শুধু আমরা তাকে তথ্যটা দিতে পারি না বলেই সে সঠিক মানুষের কাছে যেতে পারে না। সো আপনার যখন এরকম একটা সেলস ফ্রেন্ডলি ওয়েবসাইট থাকবে, যখন থাকবে, দেখেন বাটা একটা বড় ব্র্যান্ড, তারা কিন্তু তাদের আউটলেট দিয়েই প্রচুর সেল করতেছে, তারপরেও কিন্তু তারা তাদের একটা ওয়েবসাইট রাখছে, ঠিক আছে। তো যখন আপনার এরকম একটা সেলস ফ্রেন্ডলি ওয়েবসাইট থাকবে, তখন আপনি অ্যাকচুয়ালি হচ্ছে আপনার বিজনেসের সেলস অনেক গুণ বাড়াইতে পারবেন, এবং এই সমস্যাগুলো কমপ্লিটলি চলে যাবে। একদম শুরুর দিকে যে সমস্যাগুলো আমরা দেখছিলাম, এই সমস্যাগুলো কমপ্লিটলি চলে যাবে। যে ওই যে প্রাইস জেনে চলে যায়, প্রচুর মেসেজ আসে, অর্ডার করে না, সেলস বাড়ে না, এই সমস্যাগুলো কমপ্লিটলি চলে যাবে। এবং দিন যত যাবে, মানে আপনি যত দিন ধরে মার্কেটিং করতে থাকেন, আপনার অ্যাড এর খরচ পর্যায়ক্রমে আস্তে আস্তে কমতে থাকবে। কারণ ওই ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে প্রচুর ডেটা আপনার সিস্টেমের মধ্যে জমা হইতে থাকবে, যে ডেটাগুলো অ্যানালাইসিস করে ফেসবুক আরো ভালো থেকে ভালো অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটাকে দেখাইতে পারবে। সো এটা আপনার অ্যাড এর খরচ, মানে নরমালি যেটা হয় যখন ওয়েবসাইট থাকে না, এইভাবে যখন অ্যাড চালাইতে থাকে, দেখা গেল 1 মাস 2 মাস 3 মাস যাইতে যাইতে পর্যায়ক্রমে অ্যাড এর খরচ বাড়তে থাকে। আগে যদি $1 একটা সেল হইতো, সেটা সেল করতে $2 প্রয়োজন হয়ে যায়। কিন্তু এই সিস্টেমে করতে গেলে দেখা যায় কি অ্যাড এর খরচ পর্যায়ক্রমে কমতে থাকে, এবং একটা পর্যায়ে একটা বেস তৈরি হয়ে যায়, যে বেস দিয়ে আপনি অনেক কম খরচেও বেশি পরিমাণ সেল করতে পারেন, ঠিক আছে। লাইক এরকম আপনি জিনিসটা খুব সিম্পলি চিন্তা করেন, আপনার কাছে এরকম ওয়েবসাইটের মাধ্যমে এই ডাটা আছে যে লাস্ট লটে আপনি যেই 3 পিসটা আনছিলেন সেটা কারা কিনছে,
যে 3 পিসটা আপনি আনছিলেন সেটা কারা কিনছে এই তথ্যটা আপনার কাছে আছে। আপনি ফেসবুক এই তথ্যটা আপনার হয়ে ওয়েবসাইট থাকার কারণে রেখে দিচ্ছে। আপনি ফেসবুককে শুধু বলে দিচ্ছেন, আপনার নতুন একটা প্রোডাক্ট যখন আসছে আপনি ফেসবুকে শুধু বলে দিচ্ছেন যে ওই যে লাস্ট লটে যারা আমার প্রোডাক্ট পছন্দ করছিল তার মানে সামনের লটও তারা পছন্দ করবে এবং তাদের মতো যারা আছে তারা পছন্দ করবে। তো তাদের মতো যারা আরো কয়েক লাখ মানুষ আছে তুমি তাদের সামনে আমার একটা দেখাও। তখন একজন নরমালি একজন যখন হচ্ছে আপনার শুধু মেসেজ দিয়ে করবে, সে তো আর এটা ফেসবুকে বলতে পারবে না। সে তখন এটা ফেসবুকে বলতে পারবে না, তার যে পরিমাণ অ্যাড কস্ট হবে, আর আপনি যখন এটা বলতে পারবেন আপনার অ্যাড কস্ট অনেক কম হবে, মানে আপনি অনেক কম খরচে আরো বেশি সেল পাবেন। ঠিক আছে, এটা ছাড়াও আরেকটা সুবিধা লাস্ট ফাইনালি পাওয়া যায়, সেটা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এটা আসলে উপরের গুলোর সাথে রিলেটেড, মানে আপনি আপনার কম্পিটিটরের তুলনায় আরেকটু বেশি আগায় থাকেন। এক তো আপনি ফেসবুককে বেশি তথ্য দেওয়ার মাধ্যমে হচ্ছে সঠিক অডিয়েন্সকে গ্র্যাব করে নিয়ে এসে অর্ডার বাড়াই ফেলতে পারলেন। আরেকদিকে হইলো দেখেন একটা পেজ না যে কোনো টাইমে খুলে বিজনেস শুরু করে দিতে পারে। আর একটা ওয়েবসাইট একটা প্রিপারেশনের বিষয়, মোটামুটি যারা প্রফেশনালি বিজনেস করে তারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করে, তারা একটা ওয়েবসাইট ডেভেলপ করে বিজনেস করে। ঠিক আছে, তো যেসব বিজনেসের ওয়েবসাইট আছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে অনেক বেশি পরিমাণ মানুষ চিন্তা করে যে যেহেতু ওয়েবসাইট দিয়ে বিজনেসটা করতেছে তার মানে একটু প্রফেশনালি করতেছে, তার মানে এর কোয়ালিটি ভালো হবে, ট্রাস্ট করা যায়, এই লং টার্মে বিজনেস করার জন্য আসছে, 2 দিন বিজনেস করে চলে যাবে না। ঠিক আছে, তো এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজটাও পাওয়া যায়। তো আলটিমেটলি যখন আপনি এই সুবিধাগুলো পাবেন তখন স্বাভাবিকভাবে আপনার সেলসের নরমাল যে প্রবলেমগুলো ছিল সবগুলোই সলভ হয়ে গেছে। অর্থাৎ আপনার প্রোডাক্ট যদি ডিমান্ডফুল হয়, আপনার প্রোডাক্ট যদি ঠিক থাকে, তাহলে এরকম একটা সেলস ফ্রেন্ডলি ওয়েবসাইট আর আপনার ফেসবুক এই দুইটাকে মিলিয়ে আপনি একটা এমন একটা টেকনিক্যাল সিস্টেম ডেভেলপ করতে পারতেছেন যেই টেকনিক্যাল সিস্টেম আলটিমেটলি আপনার সেলস অনেক গুণ কমাই দিবে। নরমালি যেটা আপনি কল্পনা করতে পারতেছেন না। নরমালি এই মেসেজ দেয়, এই মেসেজের মাধ্যমে আপনি চ্যাট করে যা করতেছেন, যেটা আপনার দিন হতাশ করতেছে, আপনার মনে হচ্ছে যে হয়তো আপনার প্রোডাক্ট ভালো না, অথচ দেখা যাচ্ছে আপনার প্রোডাক্ট অ্যাকচুয়ালি হচ্ছে আপনি সঠিক অডিয়েন্সের কাছে পাঠাইতে পারতেছেন না অ্যাডের মাধ্যমে। ঠিক আছে, তো এটাই আলটিমেটলি একটা প্রবলেম হয়ে যায়। আবার অনেকে দেখা যায় যে হচ্ছে লাইক এই সিস্টেম গুলো বুঝেনি না। ঠিক আছে, তো আমার ধারণা আজকে যারা এই সেশনটা করেছেন, যারা এখন পর্যন্ত সেশনটা করেছেন, তারা এই জিনিসটা আই থিঙ্ক ধরতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে। সো এখানে অনেকের একটা আমার ধারণা, এখানে যারা অলরেডি কানেক্টেড আছেন সবার মধ্যে একটা বড় অংশের একটা ভুল ধারণা হয়তো এরকম ছিল যে যখন আমার বিজনেস বড় হবে, একটু টাকা পয়সাটা ইনকাম করবে, তখন আমি আমার বিজনেসের জন্য একটা ওয়েবসাইট করবো। এটা কমপ্লিটলি রং আইডিয়া। বরং আপনার বিজনেসটাকে বড় করার জন্য একটা ওয়েবসাইট দরকার। আপনার বিজনেস বড় হইলে তারপর ওয়েবসাইট না, আপনার বিজনেসটাকে বড় করার জন্য ওয়েবসাইট দরকার। কারণ এখন এমন একটা সময় এত মানুষ ওয়েবসাইটের মাধ্যমে, ওই যে আমি যে সিস্টেমটা দেখাইলাম না, অনেক মানুষই অলরেডি এই সিস্টেমটা ইউজ করে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করছে, প্রোডাক্ট সেল করা ট্রাই করছে। তো আপনি যদি এখানে পিছাই থাকেন, আপনার কম্পিটিটর যদি এটা করে আর আপনি যদি এটা না করেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি যেটা হবে সেটা হচ্ছে আপনি তার তুলনায় সেলস কম পাবেন। এটা একদম শিওর শর্ট একটা কথা। ঠিক আছে, কারণ সে অনেক অডিয়েন্স এটা ট্র্যাক করে ওই অনুসারে আরো ভালো থেকে ভালো অডিয়েন্সকে দেখাইতে পারতেছে, আপনি যে অডিয়েন্সের কাছে রিচ করতে পারতেছেন। আপনি ওইটার জ্ঞান জানবা মানুষের কাছে রিচ করতেছেন যারা ঘন্টার পর ঘন্টা চ্যাট করে কিন্তু অর্ডার করে না। সে এই পেজে যেমন চ্যাট করে আরো অনেক পেজে চ্যাট করে, আর ফেসবুক মেসেজ অ্যাডগুলো তাদেরকেই দেখায় যারা মেসেজ করতে পছন্দ করে। ঠিক আছে, আর মেসেজ তারাই করে যারা নরমালি মেসেজে অনেকক্ষণ ধরে হচ্ছে মানে চ্যাট খেলতে থাকে বা চ্যাট করতে থাকে। ঠিক আছে, সো ওই জায়গা থেকে যদি আলটিমেটলি আপনার বিজনেসকে একটা ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করার চিন্তা থাকে, যদি আপনি যতটুকু টাকা ইনভেস্ট করবেন সেই টাকার সর্বোচ্চ আউটপুট আপনি চান, তাহলে এরকম একটা সেলস ফ্রেন্ডলি ওয়েবসাইট করে আপনার সামনের দিকে এগোনো উচিত।